তো আমাদের এবার সেকেন্ড চ্যাপ্টারে আসতেছি আমরা P2 এর কাজ ক্ষমতা এবং শক্তি। তো আমার দেখা মতে কাজ ক্ষমতা শক্তির অ্যাপ্লিকেশন হচ্ছে সবচেয়ে বেশি। অঙ্কগুলো ইজি কনসেপ্টের, বাট অনেক মাল্টিভেরিয়েবল অঙ্ক তোমরা এখান থেকে পাবা। তো এর মধ্যে মেইন কনসার্ন আমাদের থাকবে হচ্ছে কাজ শক্তি উপপাদ্য, এর উপর অঙ্ক প্রচুর। সেই সাথে বিভব শক্তি কনসেপ্ট একটু ক্লিয়ার করে নেব আমরা। যান্ত্রিক শক্তি নিত্যতা সূত্র, দ্যাট ইজ বিভব শক্তি প্লাস কাইনেটিক এনার্জি, এর সমষ্টি যে ধ্রুবক থাকবে, এই বিষয়গুলো। আর বেশ কিছু টিপিক্যাল অঙ্ক পাবা, স্প্রিং, হাতুড়ি, কুয়া, বা যেটাকে আমরা একভাবে নাম রাখি হচ্ছে গড় সরণ অঙ্ক, কুয়ার অঙ্কগুলোকে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কাজ শক্তি উপপাদ্যের কন্টেন্ট। তো এই চ্যাপ্টারে আমরা সূত্রগুলো নিয়ে আসলে তেমন কোনো ভেজাল নেই। যেমন কাজের ফর্মুলা আমরা সেই ছোটবেলা থেকে জানি, W = কি Fx। কিন্তু মনে রাখবো এই সূত্রটা কিন্তু সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। সূত্রটার মধ্যে এটার পরিচয় আমরা দিই বল, আর এটা দিই সরণ, কিন্তু সাথে কিন্তু আরো কিছু কথা মেনশন করতে হবে। সে ফর एग्जांपल W = Fx, এটা যদি ফর্মুলা হয় কাজের, তাহলে মনে রাখবা F টা কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুব বল। পুরা x রাস্তা জুড়ে এটা ধ্রুব বল থাকতে হবে, মান চেঞ্জ হতে পারবে না। তার মানে F এর মান হয় 5 নিউটন বা 6 নিউটন, এরকম 5 নিউটন পুরা রাস্তায়। কিন্তু কখনো এটা হতে পারবে না F = 5x। তাহলে কি বোঝা গেল? x এর মান একটু বাড়লে বলের মান আবার চেঞ্জ হয়ে যায়, x এর মান আরেকটু বাড়লে বলের মান এরকম 5 গুণ হতে থাকে। তাহলে এইটাকে আমরা বলি পরিবর্তনশীল বল, যেটা রাস্তার উপর ডিপেন্ড করতেছে, পরিবর্তনশীল বল। তাহলে আমাদের এই ফর্মুলাটা অনেক ভাবে আমরা লিখতে পারি। তাহলে ধ্রুব বলের ক্ষেত্রে আমরা লিখতে পারি Fx, আসলে আমরা এটাকে লিখছি Fx cos 0 ডিগ্রি। তার অর্থ বলটা থাকবে কনস্ট্যান্ট বল, রাস্তাও থাকবে একই দিকে, যে দিকে ধাক্কা দেব ওই দিকেই বস্তু চলবে। তাহলে এর মধ্যবর্তী কোণটা কত হলো? 0 ডিগ্রি। আবার হতে পারে কি বল আর সরণ, এদের মধ্যবর্তী কোণ ঠিকই 0, কিন্তু বলটা আবার চেঞ্জেবল, তার মানে সে x এর একটা ফাংশন বা চেঞ্জিং। তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে? W = পট করে কিন্তু লিখতে পারবো না Fx, বরং ক্ষুদ্র ক্ষুদ্র দূরত্ব নিতে হবে dx, এবং ওই ক্ষুদ্র অংশে f এর মান বসিয়ে তারপর ওভারঅল ইন্টিগ্রেট করে আমরা বলটা পাবো। মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কাজ হিসাব করব, তারপর যদি ইন্টিগ্রেশন করে দিই W = ইন্টিগ্রেশন অফ dw, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ f dx, যেখানে f টা পরিবর্তনশীল, অর্থাৎ ওখানে x এর একটা ফাংশন বসবে। হতে পারে এমন f = kx, সেই kx dx এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, কোন একটা সার্টেন লিমিট থাকবে, সাপোজ x1 থেকে x2। কিন্তু স্টিল এই বল মান চেঞ্জ হবে, অসুবিধা নাই, এখনো x এর মধ্যবর্তী কোণটা কত হতে হবে? 0 ডিগ্রি। যদি তাও নাও হয় সেই ক্ষেত্রে ফর্মুলা আবার চেঞ্জ হবে। যদি এমন হয় বল এইদিকে একটা সাপোজ কনস্ট্যান্ট বল, এটার মান চেঞ্জ হয় না, তার মানে এটা সাপোজ 5 নিউটন বল, x এর মান 10 মিটার হোক 12 মিটার হোক, বলটা সবসময় 5 নিউটন। কিন্তু যত বল দিতে থাকবা x এর সঙ্গে তার একটা অ্যাঙ্গেল আছে, তার মানে একই কোণে না তারা, এবং সেটা ভ্যারি করে। তাহলে আমরা কি লিখতে পারি? f পুরা রাস্তা আর মধ্যবর্তী কোণটা আমাদের বিবেচনায় আনতে হবে। তাহলে Fx আর এখানে cos θ, এটা কনসিডার করলে পরে W টা আমরা পাবো। কিন্তু এমন যদি হয় বলটার মানও চেঞ্জ হবে ক্রমাগত, মানে সে হবে x এর একটা ফাংশন, যেমন আমাদের সুবিধার্থে এখানে ধরে নিতেছি F = kx, স্প্রিং বল। আর সেই সাথে প্রত্যেক বিন্দুতে, সাপোজ এটা একটা উল্টাপাল্টা রাস্তা, তাহলে প্রত্যেকটা বিন্দুতে বলের দিক আর সরণের দিক, এদের মাঝখানে অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ হচ্ছে, θ1 θ2, এখানে এখানে প্রত্যেক ক্ষেত্রে সাপোজ অ্যাঙ্গেলটা আলাদা, মানও আলাদা, দিকও আলাদা। তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলা হবে ওভারঅল, খেয়াল করো, W হবে ইন্টিগ্রেশন অফ f, যেটা আবার x এর উপর ডিপেন্ডেন্ট একটা রাশি, সাথে dx, এবং cosটাও ফিক্স না, cos 0 ডিগ্রি না, cos θ, সেই থিটাটাও চেঞ্জেবল। তাই ওভারঅল আমরা লিখি, এটা কিন্তু জানি আমরা সবাই, ডট প্রোডাক্ট। তাহলে আমরা লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ f আর dx, এই দুটো ডট করলেই আসলে আমরা ওভারঅল কাজ পাবো। সেইটারই বিভিন্ন স্পেশাল কেস করতে করতে কখন আমরা লিখি W = Fx, কখনো লিখি Fx cos θ, কখনো লিখি ইন্টিগ্রেশন অফ f dx, কখনো লিখি ইন্টিগ্রেশন অফ f ডট dx। সো আসল ফর্মুলা কিন্তু শেষেরটা, ওইটারই বিভিন্ন স্পেশাল ফর্ম হচ্ছে প্রথমগুলো। আমরা যখনই কাজের আলোচনা করব তখন আমাদের একটু কনফিউশন কাজ করে, যে এরকম প্রায় হয় একটা বস্তুকে উপরে তোলা হলো, m ভর একটা বস্তু এই উচ্চতায় তুললাম, তাহলে কৃত কাজ কত? কোশ্চেনটা হচ্ছে কৃত কাজ কত। তো কোশ্চেনটা কোয়াইট সিম্পল, যে এখানে জি কাজ করতেছে খাড়া নিচের দিকে, তার বিরুদ্ধে তুলে ফেলছে, অতএব অর্জিত বিভব শক্তি কত? mgh। এটা আমরা বুঝতে পারি যে বিভব শক্তি হয়েছে mgh, আগে ছিল 0 সাপোজ রেফারেন্সের সাপেক্ষে, এখন mgh। কিন্তু কৃত কাজটা কি? কিন্তু কাজ সমান আমরা তো এতক্ষণ ধরে অনেক ফর্মুলা শিখলাম, f s cos θ, এগুলো তো ইউজ করব না। তা যদি করতে যাই তাহলে দেখি আরেক ঝামেলা, mg কাজ করতেছে খাড়ার নিচে,
সরণ আদিতে ছিল এই পয়েন্টে, সেখান থেকে এই উচ্চতা উপরে তুললাম। সো আদি থেকে শেষের ডিরেকশন হচ্ছে উপরে। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী থিটা হচ্ছে 180 ডিগ্রিজ। তাহলে কি দাঁড়ালো? বলের মান হচ্ছে mg, উচ্চতা বা সরণ হচ্ছে h, আর cos 180। তাহলে অ্যান্সারটা দাঁড়ালো কিন্তু এটা cos এর মান হচ্ছে -1, তাহলে -mgh। এটা তো একটা কাজের পরিমাণ এবং সেটার অ্যান্সার বের হলো নেগেটিভ কাজ, যেখানে বিভব শক্তি পরিবর্তন ছিল পজিটিভ। আবার অন্যভাবেও ভাবা যায়, এই বস্তুকে তো আমি ঠেলতেছি উপরে, পৃথিবী টানুক নিচে সমস্যা নেই, কিন্তু আমি তো উপরের দিকে ঠেলতেছি। কত বলে ঠেলতেছি? যাতে কোনো ত্বরণ না হয়, ফলে আমিও mg বলেই ঠেলতেছি। তাহলে আমার ধাক্কা উপরে, বস্তু যাচ্ছে উপরে। তাহলে আমার দ্বারা কৃত কাজে যে WA, এ ফর আমার, এমনি প্র্যাকটিক্যালি বলা হয় এজেন্ট, বাহ্যিক কেউ যদি করতে যায়। তাহলে দেখো এখানে F S cos থিটা, আমি ঠেলতেছি উপরে mg বলে, তাহলে F এর ভ্যালু হচ্ছে mg, সরণের মান হচ্ছে h, আর cos এর ভ্যালু যেহেতু একই ডিরেকশনে 0 ডিগ্রি, ফলে অ্যান্সার আসতেছে mgh, ও cos 0 ভ্যালু হচ্ছে 1। কি দাঁড়ালো বিষয়টা? বিভব শক্তি mgh, গ্র্যাভিটি দ্বারা কৃত কাজ -mgh, আমার দ্বারা কৃত কাজ +mgh। তাহলে কোয়েশ্চেনটার অ্যান্সারটা কি আসলে? কৃত কাজ কোনটা? প্রথম কথা, কোয়েশ্চেনটাই হয় না আসলে, এরকম কোয়েশ্চেন হওয়া উচিত না কখনই। আমাদের সবসময় কোয়েশ্চেনটা হওয়া উচিত এমন, এই একটা অবজেক্ট আছে সাপোজ, এরপর এ টানতে পারে, এই দিক থেকে কেউ টানতে পারে, ফ্রিকশন, বাধা, যা মন চায়, বাতাসের বাধা আছে, অনেকগুলো ফোর্স, F1 F2 F3, এরকম অনেকগুলো ফোর্স। আমি কখনো জানতে যাব না এই বস্তুর উপর কৃত কাজ কত, আমাকে বলতে হবে F1 বল দ্বারা কৃত কাজ কত, F2 বল দ্বারা কৃত কাজ কত, কার দ্বারা কৃত কাজ কত। সো আজকের থেকে এটা অবশ্যই মনে রাখবা, বলটা মেনশন করে দেওয়া দরকার যদি স্পেসিফিক অ্যান্সার চাই, কার দ্বারা কৃত কাজ কত। তাহলে দেখো আমাদের প্রত্যেকটা অ্যান্সার ঠিক আছে। এটা হচ্ছে গ্র্যাভিটি দ্বারা কৃত কাজ, কারণ গ্র্যাভিটি ঠেলে যাচ্ছে নিচের দিকে, কিন্তু তার সরণ হচ্ছে উপরের দিকে, কাজ হবে নেগেটিভ। অন দ্য আদার হ্যান্ড, আমি ঠেলতেছি যেদিকে, বস্তু যাচ্ছেও সেই দিকে, সো আমার দ্বারা কৃত কাজ হবে পজিটিভ। তাই এটা অবশ্যই মেনশন করে দিতে হবে, বলে দিতে হবে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত, এজেন্ট দ্বারা বা আমার দ্বারা কৃত কাজ কত, তাহলে আমরা কিন্তু ইজিলি বের করতে পারবো। তো এরকম একটা উদাহরণ আমরা দেখতে পারি যে একটা লোক থিটা কোণে হেলানো একটা সিঁড়ি আছে, এর উপর দিয়ে হাঁটতেছে, s পরিমাণ দূরত্ব সে অতিক্রম করলো, যেটার হাইট হচ্ছে h ভূমি থেকে। কোয়েশ্চেন হচ্ছে কৃত কাজ কত। এখানে আমাদের কোয়েশ্চেনটা হওয়া উচিত কি, লোকের দ্বারা কৃত কাজ কত, লোকের উপর কৃত কাজ কত, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত। সো আমরা ওভাবে ইন্ডিভিজুয়ালি বের করি। প্রথম কথা, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত, খেয়াল করো। অভিকর্ষ কাজ করতেছে কোন দিকে? খাড়া নিচের দিকে, বল নিচের দিকে, বাট সরণ হচ্ছে আদি থেকে শেষ, আদি লোকের অবস্থান, শেষ লোকের অবস্থান, এই গেল সরণ, এবং এদের মধ্যবর্তী কোণটা আমাদের বের করা লাগবে। তাহলে কোয়াইট ইজি, খেয়াল করে দেখো, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা কত? থিটা। তাহলে আসলে আমরা পাচ্ছি কত? F S cos থিটা, এটাই হচ্ছে W, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, শর্টে আমরা লিখলাম WG, গ্র্যাভিটি দ্বারা। তাহলে F হচ্ছে mg, সরণ হচ্ছে s, আর cos থিটাটা আসলে কত? 90 প্লাস থিটা, এখানে থিটা না লেখাই ভালো, মানে অ্যাঙ্গেলটা। তাহলে এটা কত দাঁড়ালো? W ইকুয়াল টু, আমরা আশা করি কি সেটা বলো তো, mg নিচের দিকে কাজ করতেছে, লোক যাচ্ছে উপরে, ফলে ওর দ্বারা কৃত কাজটা কি নেগেটিভ হওয়া উচিত না? এবং তাই দেখতে পাবো W ইকুয়াল টু mg s, আর cos 90 প্লাস থিটা, খেয়াল করে দেখো 90 প্লাস থিটা, cos এর জন্য এই কোয়াড্রেন্ট কি নেগেটিভ, ফলে থাকতেছে মাইনাস sin থিটা। তাহলে থাকতেছে মাইনাস mg s sin থিটা। s sin থিটাকে কেন আলাদা করলাম ব্যাখ্যা দিচ্ছি, এটা একটু সুন্দর ফর্মে লেখা যায়। এটা যদি s হয়, খেয়াল করে দেখো, তাহলে এই উপাংশটা হবে, আর এই উপাংশটা আলাদা আলাদা নামে রাখবো। এটা থিটা হলে দেখো এটাও থিটা, তাহলে এটা হচ্ছে s cos থিটা, একটু কমপ্লেক্স হচ্ছে, একটু বুঝে নিও। আর এটা হবে s sin থিটা। আর কোয়েশ্চেন অনুসারে দেখো s sin থিটাই আসলে কি? উচ্চতা। তাহলে আমরা আসলে s sin থিটাকে লিখতে পারি mg ইনটু হাইট। তাই আসলে আমাদের এত অ্যাঙ্গেল বিবেচনা না করলেও চলতো, কত উচ্চতায় উঠছে সেটা জানতে পারলে আসলে আমরা কৃতকাজ বের করতে পারবো। তাই এই অঙ্কটাই আমরা আরেকভাবে করতে পারি, অর্জিত বিভব শক্তি u হবে mgh, খাড়া উচ্চতা, এটা হবে তার অর্জিত বিভব শক্তি। লেয়ারে ছিল একদম নিচে ছিল গ্রাউন্ডে 0, আর এই উচ্চতা হবে mg টু h। আর যদি উল্টা ভাবে বলি যে অভিকর্ষ বল না, ওই সিঁড়ি দ্বারা কৃত কাজ, সিঁড়ি উপরে ঠেলে ঠেলে তার উপরে উঠাইতেছে, তাহলে mg হচ্ছে উপরে প্রতিক্রিয়ার কারণে, mg উপরে, s হচ্ছে এইদিকে, ওকে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস থিটা। তাহলে আমাদের কত দাঁড়াবে? w সিঁড়ির ঠেলা, n দিলাম, নরমাল ফোর্স বা অভিলম্ব প্রতিক্রিয়া। তাহলে mg বল উপরে, সরণ s, আর মধ্যবর্তী কোণ কত? 90 মাইনাস থিটা। তাহলে কোসাইন 90 মাইনাস থিটা। তাহলে আমরা লিখতে পারি mg s cos 90 মাইনাস থিটা, কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টেই আছে, যে 90 মাইনাস থিটা, তার মানে প্লাস
sin থিটা। এবং আমরা কিন্তু অ্যানসারটা ক্লাসে আশা করছিলাম, কারণ এটা কি, যে দিকে ঠেলা দিছে লোকটা উঠতেছে কিন্তু সেই একই দিকে। দেখো mg উপরের দিকে, h-টাও কিন্তু উপরের দিকে। সো s sin থিটাকে আমরা শর্টে আবার লিখতে পারি mg h। তো যে কোনো ভাবেই হোক না কেন মেনশন করে দিবা কার দ্বারা কৃত কাজ। তো কাজের আরেকটা সিম্পল অঙ্ক, যে এরকম বৃত্তপথে একটা বস্তু ঘুরতেছে, তাহলে প্রত্যেক পয়েন্টে তার বেগের দিক হবে স্পর্শক বরাবর। তো বলা আছে ওই স্পর্শকের সাথে 60 ডিগ্রি কোণে তুমি 15 নিউটন বল দিয়ে তাকে টানতেছো পুরো বৃত্ত বরাবর, তাহলে কৃত কাজ কত ওই বল দ্বারা, যে বৃত্তের ব্যাসার্ধ 2 মিটার। তো আমরা এরকম কমপ্লেক্স অঙ্ক পাইলেই সূত্রটা W=Fs লিখবো না, তো বেটার একদম জেনারেল ফর্মুলাটা কি f ডট dx, একদম জেনারেল ফর্মুলা। তাহলে এটাকে একটু ভেঙে লিখলে কি হয়, f dx cos থিটা, তাই তো? তাহলে আমরা এখানে খেয়াল করতে পারি f এটা কিন্তু 15 নিউটন, এটা কনস্ট্যান্ট, তাহলে বাইরে আসলো। ওকে, cos থিটা অল দ্য টাইমস থিটাটা কত বলে দিছে, স্পর্শকের সঙ্গে 60 ডিগ্রি, তাহলে আসলে cos থিটা এটাও কিন্তু কনস্ট্যান্ট এই অঙ্কের ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। তাহলে একমাত্র ভেরিয়েবল কি dx। তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যেকটা অংশের ক্ষুদ্র ক্ষুদ্র সরণ যদি যোগ করতে পারি, আসলে আমরা কি পুরো বৃত্তের পরিধিটা পাবো না? তাহলে আমরা লিখতে পারি f cos থিটা ইনটু তার পরিধি 2 পাই r। তাহলে এখানে সব জানি f হচ্ছে 15, cos হচ্ছে 60 ডিগ্রি, আর 2 পাই রেডিয়াস হচ্ছে 2, সলভ করে বের করে ফেলতে পারবো। এখানে কৃতকাজের আরেকটা অঙ্ক, y অক্ষে হচ্ছে f মানে বলের মানগুলো, আর এখানে হচ্ছে x। কিন্তু এখানে দিকের কথা কিছু বলেনি, তার মানে আমরা ধরে নিতেছি এখানে বল আর দিক কিন্তু একই দিকে। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেলগুলো মেনশন করা থাকতো। তাহলে বল আর দিক একই দিকে, কিন্তু বলের মানটা চেঞ্জেবল। তো বুঝতে পারতেছি ফর্মুলা কি, W=f dx। f into x লিখতে পারবো না, কারণ সেক্ষেত্রে ধ্রুব বল হওয়া লাগে পুরো রাস্তায়। বাট এখানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে এক একটা বলের মান, তাকে ইন্টিগ্রেট করলে কি পাবা, টোটাল কাজ। আর মনে আছে তো ইন্টিগ্রেশন মানে কি, ইন্টিগ্রেশন মানে ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে আমাদের এই অঙ্কে আসলে এই লাল এরিয়াটা বের করে ফেলতে পারলে কাজের পরিমাণ পেয়ে যাবো। তাহলে প্রথম অংশে ক্ষেত্রফল 0, এই অংশের জন্য ক্ষেত্রফল কি, প্রত্যেকটা আয়তক্ষেত্র, সো কোয়াইট সিম্পল, এগুলো হচ্ছে 1 2 3 4। হ্যাঁ, তাহলে এতটুকু হচ্ছে 1, এটুকু হচ্ছে 10, তাহলে এতটুকুর জন্য ক্ষেত্রফল হচ্ছে 10 প্লাস এতটুকুর জন্য ক্ষেত্রফল কত, আবারও ভূমি হচ্ছে 1 আর হাইট হচ্ছে 20, তাহলে 20 গুণ 1। এরপরে ক্ষেত্রফল কত, -20, আর এতটুকু ক্ষেত্রফল কত, +10। তাহলে কি পাচ্ছি, 20 20 কাটা, 10 আর 10 20, তাহলে এত জুলই হবে কৃতকাজের পরিমাণ। তো এরকম একটা সুন্দর অঙ্ক আছে যে একটা লাঠি প্রথমে আছে ভূমিতে, তো সেখান থেকে আমি এটাকে খাড়া উচ্চতা নিয়ে আসলাম, কৃতকাজ কত। তো প্রথম দর্শনে মনে হবে যে লাঠিটা প্রথমে 0 উচ্চতায় আছে, আর লাঠিটা পরে h উচ্চতায় আসছে, h হচ্ছে তার পুরো লেংথ, এখানে হাইট। তাহলে মনে হতে পারে কাজটা হচ্ছে mgh, কারণ আদি উচ্চতা 0, পরের উচ্চতা হচ্ছে h, বাট ঘটনা কিন্তু সত্যি না। এর অর্থ হচ্ছে সাপোজ লাঠিটা ছিল এমন, এই পুরো লাঠিটাকে ধরে যদি আমি এই h উচ্চতায় তুলে ফেলতে পারতাম, তাহলে আমার কৃতকাজ হতো mgh। তাহলে আমরা আসলে কি মিন করতেছি, আমাদের আসলে ঝামেলাটা হচ্ছে এখানে, আমরা যখন লাঠিটাকে এরকম করে খাড়া করলাম, তখন খেয়াল করে দেখো এই যে বিন্দুটা ছিল সেটা কিন্তু আগের জায়গাতেই আছে, এই যে বিন্দুটা সেটা হচ্ছে এখানে, এই বিন্দুটা আরেকটু উপরে, এই বিন্দুটা সবচেয়ে উপরে। তাহলে খেয়াল করো, এটাকে তোলার জন্য যে কষ্ট করতে হয়েছে, এটাকে তোলার চেয়ে তার চেয়ে আরেকটু কম, এটাকে তোলার জন্য তার চেয়ে আরো কম, এটাকে তোলার জন্য কোনো কাজই করতে হয়নি। তার মানে এভাবে সব কয়টাকে mgh বলে দিলে মিন করে, প্রথমটাকেও তুমি তুলছো এই উচ্চতায়, পরের বিন্দুকেও এই উচ্চতায়, এরকম লাঠিতে যতগুলো বিন্দু আছে সব কয়টাকে এই উচ্চতায় তুলছো, ফলে তুমি লিখতে পারতেছো m1gh m2gh, প্রত্যেকটা এই উচ্চতায় তুলছো, দ্যাট ইজ gh কমন নিলে m1 প্লাস m2 অর্থাৎ mgh। এটার মিনিং দাঁড়াতো এটা যে পুরো লাঠিটা ধরে তুমি এই উচ্চতায় তুলে ফেলছো। কিন্তু প্র্যাকটিক্যাল যেহেতু আলাদা, এক একটা বিন্দু তুলতে এক এক রকম কাজ করতে হয়, তাই এখানে আসলে সরণ নিয়ে কাজ হবে না, গড় সরণ নিয়ে কাজ করতে হবে। তো আমি এই অঙ্কটার 3টা মেথড দেখাবো, নট নেসেসারিলি যে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, তোমাদের ডিফারেন্ট দৃষ্টিকোণ থেকে চিন্তা ভাবনা করার একটা সুযোগ আসবে। সবচেয়ে সহজ মেথডটা এখন দেখাচ্ছি, গড় সরণ। তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, খেয়াল করো, প্রথমেই তোমাকে বিবেচনা করতে হবে যেটা শুরুতে আদি উচ্চতা কত। বুঝতে পারছি আদি উচ্চতা হচ্ছে 0, কিন্তু সেটা লাঠির আদি উচ্চতা না, ভার কেন্দ্রের। এই যেখানে ভার কেন্দ্রের আদি উচ্চতা দেখো, আর শেষ উচ্চতাটা খেয়াল করছো, h না কিন্তু h/2, কারণ খাড়া অবস্থায় লাঠির ভার কেন্দ্র থাকবে মিড পয়েন্টে। তাহলে ভার কেন্দ্রের সরণ কত হবে, h/2 - 0, দ্যাট ইজ h/2। তাহলে আমরা যে সারা জীবন ফর্মুলা লিখলাম mg × h, এই h টা উচ্চতা না, অবশ্যই মনে রাখবা h টা উচ্চতা না, রাদার এটা হচ্ছে ভার কেন্দ্রের সরণ। তাহলে আমাদের এই ক্ষেত্রে হচ্ছে ভার কেন্দ্রের সরণ h/2, অতএব কৃতকাজ হবে mg উচ্চতা না, ভার কেন্দ্রের সরণ h/2, এটা হবে কৃতকাজ। তো এটাকে আরেকটা সুন্দর সিস্টেমে করা যায়, সেটা হচ্ছে এই গড় সরণ, এই কনসেপ্টটা ব্যবহার করে।
যে আমরা তো দেখলামই কাজ যেহেতু 0 থেকে শুরু করে mgh পর্যন্ত অনেক রকম কাজ করতে হয়, তাদের এভারেজ কাজটাই আমাদের হেল্প করবে পুরোটা বের করতে। তাহলে কি করা যায়? প্রথম কথা, এখানে মিনিমাম সরণ কত? 0, আর ম্যাক্সিমাম সরণ কত? h, মানে কোন একটা বিন্দুর জন্য সরতেই হয় নাই, আর একটা বিন্দুর জন্য ম্যাক্সিমাম h পর্যন্ত সরতে হয়েছে। তাহলে যে মিনিমাম বা আদি আর শেষ উচ্চতা তাদের এভারেজটা হচ্ছে 0 + h ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ গড় সরণ হবে h/2। তাহলে আমাদের কৃতকাজ w = কি হবে? mg তারপর গড় সরণ, এবং সেটা আমাদের এই ক্ষেত্রে h/2। কিন্তু গড় সরণ দিয়ে অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে বস্তুটা যাতে সুষম বস্তু হয়, সুষম বা ইউনিফর্ম। সুষম বস্তু বলতে আমরা কি বুঝবো? একটা লাঠি বলো, ডিস্ক বলো, বা যে কোনো বস্তু বলো, তার সব জায়গায় ভর সমানভাবে বন্টন করা থাকতে হবে। এক জায়গায় বেশি ভারী, আরেক জায়গায় ঘনত্ব কম, এমন হলে চলবে না। ওকে, আমরা এখন আরেকটা মেথড দেখাবো, এতে করে আমরা পুরোপুরি ক্লিয়ার হতে পারবো যে প্রত্যেকটা ক্ষেত্রে কাজ যে আলাদা আলাদা হয়। এই মেথডটা একটু কঠিন, কিন্তু এটা তোমাদের চিন্তা ভাবনাকে আরো ডেভেলপ করবে ফর শিওর, কারণ এখান থেকে পুরোপুরি ইনসাইট পাবা কেন ওগুলো গড় সরণ হচ্ছিল, কিংবা আলাদা আলাদা কাজ কেন বিবেচনা করিনি। তাহলে খেয়াল করে দেখো, আমরা একবারে কাজটা করতে পারতেছিলাম না কেন? কারণ প্রত্যেকটা ডিফারেন্ট উচ্চতায় উঠছে, ফলে আমরা কেন বিবেচনা করতেছি না? অনেক ক্ষুদ্র একটা সেগমেন্ট নেই, ক্যালকুলাসে যেমন করো, অনেক ক্ষুদ্র একটা দৈর্ঘ্য নিলাম যার দৈর্ঘ্য হচ্ছে dx, এবং আমরা ধরলাম প্রতি একক দৈর্ঘ্যের ভর সে হতে পারে 1 সেন্টিমিটার, মানে তোমার স্কেল অনুসারে সেই একক দৈর্ঘ্যের ভর ধরলাম মিউ এই লাঠিটার। সো বুঝতে পারতেছো লাঠিটার দৈর্ঘ্য আসলে কত? একটু আগে আমরা খেয়াল করছি লাঠির দৈর্ঘ্য ছিল h, তার মানে h দৈর্ঘ্যের ভর হবে মিউ ইনটু h, মানে এটি হচ্ছে লাঠির টোটাল ভর। এটুকু আমরা আগে ধরে নিলাম। এবার খেয়াল করো, ওই যে ক্ষুদ্র dx পরিমাণ দৈর্ঘ্য, যে তাহলে একক দৈর্ঘ্যের ভর যদি হয় মিউ, ওই ক্ষুদ্র dx দৈর্ঘ্যের ভর কত হবে? অবশ্যই মিউ dx। তাহলে এই ক্ষুদ্র ভরটা অবশ্যই কত উচ্চতায় উঠছে? এখানে যদি x দূরে থাকে ক্ষুদ্র ভরটা, তাহলে উপরে উঠালো সেটা x উচ্চতায় উঠবে। তাহলে সেই ক্ষেত্রে ক্ষুদ্র অংশ তোলার জন্য ক্ষুদ্র কাজ হবে এই ক্ষুদ্র অংশের ভর মিউ dx। তাহলে তার জন্য ক্ষুদ্রকৃত কাজ কি হবে? একটা ভর m যদি হয়, তাকে যদি h উচ্চতায় তুলি, তাহলে কৃত কাজ হয় mg × h। তাহলে এখানে ম্যাসটুকু হচ্ছে মিউ dx, m, তারপর g, আর উচ্চতা কত? x। তাহলে এখানে ক্ষুদ্র কাজ হচ্ছে এতটুকু, তাহলে টোটাল কাজ হবে তার ইন্টিগ্রেশন অফ dw, দ্যাট ইজ মিউ x g তারপরে dx। এর লিমিট হবে 0 থেকে h। কারণ কি? কারণ এই যে ছোট্ট সেগমেন্টটা, এটা এই কোণায় থাকতে পারে, এখানে থাকতে পারে, এবং সর্বোচ্চ h দূরত্বে থাকতে পারে। তার মানে স্টার্টিংও থাকতে পারে 0 দূরত্বে, বা ম্যাক্সিমাম দূরত্বে h-ও থাকতে পারে। তাই লিমিটটা হবে 0 থেকে h। আর মিউ কনস্ট্যান্ট, কারণ আমরা বলে নিয়েছিলাম এটা হচ্ছে তোমার কি সুষম লাঠি, সো একক দৈর্ঘ্যের ভর সবসময় কনস্ট্যান্ট, g-ও কনস্ট্যান্ট। তাহলে থাকলো পরে x dx, লিমিট 0 থেকে h। তাহলে দেখতে পাচ্ছি মিউ g, আর ওখানে থাকবে x²/2 ইন্টিগ্রেশন করলে, তাহলে 0 থেকে h। কি পরে থাকবে? 2টা বাইরে নিয়ে আসলাম, একবার থাকবে h², আর একবার থাকবে 0। তাহলে থাকলো কি মিউ g ডিভাইডেড বাই 2 ইন্টু h² কে ভেঙে লিখলাম h ইন্টু h। ওকে, তাহলে আমরা একটু এই পাশ থেকে লিখি। এবার খেয়াল করো, ওখানে থাকলো মিউ g বাই 2 h ইন্টু h। এর মধ্যে আবার খেয়াল করে দেখো, মিউ ইন্টু h কে আমরা কি নামে রাখবো? টোটাল ভর। একক দৈর্ঘ্যের পর মিউ, পুরা দৈর্ঘ্যের হচ্ছে মিউ ইন্টু h। তাহলে মিউ ইন্টু h আমরা একসঙ্গে নিয়ে gh/2 এটাকে আলাদা করে লিখলাম। তাহলে এটা হয়ে যাচ্ছে m g, এবং বুঝতে পারতেছো আমাদের অ্যান্সার মিলে গেছে। গড় সরণ ছিল h/2, ভার কেন্দ্র সরণ ছিল h/2, আর এই ইন্টিগ্রেশন মেথডে আমরা প্রত্যেকটা ছোট সেগমেন্টের কাজ আলাদাভাবে বিবেচনা করে অ্যান্সার পাচ্ছি কি h/2। সো বুঝতে পারতেছো যে কোনো পার্সপেক্টিভ থেকে অঙ্কটা সঠিক। তো একই কথা প্রযোজ্য চৌবাচ্চার অঙ্কগুলোর ক্ষেত্রে। অনেকে কিন্তু কুয়ার চৌবাচ্চা গুলিয়ে ফেলি। মনে রাখবা, কুয়ার ক্ষেত্রে হচ্ছে এই যে ছবিতে পার্থক্য বুঝতে পারবা, কুয়ার ক্ষেত্রে হচ্ছে পানি থাকবে একদম গভীরতায়, এবং পানির লেভেল কখনো নামবে না, আমরা গেস করে নেব। আর চৌবাচ্চাটা থাকবে পুরোটা ভরা, পুরা ভরা বলতে একদম তলায় থাকবে না আর কি, বিভিন্ন হাইটে থাকতে পারে, এবং সেগুলো থেকে পানি তোলার সাথে সাথে লেভেল চেঞ্জ হতে থাকবে। তো আমরা এখন যে অঙ্কগুলো করবো এগুলো চৌবাচ্চার অঙ্ক। কুয়ার চৌবাচ্চার সাথে মেইন ডিফারেন্সটা কোথায় খেয়াল করো? আমরা যখন বালতি দিয়ে কুয়া থেকে পানি তুলবো, তখন দেখো প্রত্যেকটা পানি কিন্তু আসতেছে এই এত উচ্চতায়, তার আগ পর্যন্ত কিন্তু আমরা কোনো হেল্প পাচ্ছি না, কারণ পানি এই লেভেলে নাই। একদম বালতিকে ফেলতে হবে এই উচ্চতায়, তারপর টেনে তুলে নিয়ে আসতে হয়। তার মানে এখানে প্রত্যেক কণার জন্য আসলে কাজ করতে হচ্ছে আমাদের mgh। তাই এক্ষেত্রে ফর্মুলা হচ্ছে সরাসরি mg × h। বাট আমরা যদি চৌবাচ্চার ক্ষেত্রে খেয়াল করি, তাহলে খেয়াল করো এই পুরাটা চৌবাচ্চা ভরা, প্রথম সারফেস থেকে পানি তুলতে কিন্তু আমাদের কোনো কষ্ট নেই, কারণ সারফেসে কাছেই আছে, ফলে এর জন্য কিন্তু জিরো কাজ করতে হচ্ছে। কিন্তু এই সারফেস থেকে যখন পানি তুলবা,
আরো বেশি কষ্ট, এখান থেকে তুললে আর একটু বেশি কষ্ট, স্লাস সারফেস থেকে তুললে পরে ওইখানেই একমাত্র কৃতকাজ হয়েছে তোমার এমজিএইচ। খেয়াল করছো আগে লাঠির অঙ্কটার অবিকল, কিন্তু প্রথম লেয়ারের জন্য কাজ নেই, এরপর আরেকটু বেশি কাজ, লাস্টে একদম শেষে হচ্ছে কাজ এমজিএইচ। তাই তুমি কখনোই বলতে পারো না এক্ষেত্রে কুয়ার থেকে বা চৌবাচ্চা থেকে পুরা পানি খালি করে ফেললে কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ, এটা কিন্তু অন্যায় দাবি হবে, কারণ তোমার প্রত্যেক লেয়ারে এমজিএইচ কাজ কিন্তু হয় না। সো এটাও আমার সেই গড় সরণ দিয়ে করতে হবে। তাহলে এরকম একটা ছোট অঙ্ক আছে, সাপোজ যে কুয়াটা পুরা ভরা না, h/2 উচ্চতা পর্যন্ত ভরা, এটাকে পুরা খালি করে ফেলতে হবে। তো গড় সরণ দিয়ে অঙ্ক কোয়াইট সিম্পল, mg ইন্টু হাইট লিখবো না, গড় সরণ লিখতে হবে। তাহলে আমরা দেখি আদি উচ্চতা কত, h/2, কারণ শুরুতে এই কাজটা তোমাকে করতে হবে mg h/2। শেষের সর্বোচ্চ একদম নিচের তলার জন্য কাজ কত করতে হবে, h, তাহলে আদি শেষ ডিভাইডেড বাই 2, তাহলে এটা হলো গড় সরণ। তাহলে এখান থেকে সলভ করলে কি দেখতে পাবা, mg এখানে 3h/4। তাহলে গড় সরণ দিয়ে আমরা অঙ্কটা করতে পারলাম এবং কনসেপ্টটা কোয়াইট ক্লিয়ার। যেহেতু প্রত্যেক লেভেলে আলাদা আলাদা কাজ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের গড় কাজটা বিবেচনা করতে হবে। তাহলে mg এটা তো কোনো চেঞ্জ হবে না, চেঞ্জটুকু হবে শুধু সরণের। ওকে, আমরা ওটা একটু ডিফারেন্ট মেথডে করে দেখাচ্ছি। তো এই চৌবাচ্চার এই অঙ্কটার সাথে লাঠির আগের অঙ্কটা একটু অ্যানালজি দেখাই। মনে আছে লাঠির পুরাটা আমরা ডিফারেন্ট উচ্চতায় তুললেও একটা জিনিস যেন লাঠিকে ভাবা যায়, এটা একটা মাত্র বিন্দুতে সমস্ত ভর নিহিত, ভার কেন্দ্র। তাহলে ভার কেন্দ্র কত উচ্চতায় তুলছিলাম মনে আছে, h/2 উচ্চতায়, ফলে mg ইন্টু ভার কেন্দ্রের সরণ দিলেই আসলে আমাদের কি হয়ে যাচ্ছিল টোটাল কাজ। তো একইভাবে আমরা যদি এখানে পানির ভার কেন্দ্র বর্তমানে হচ্ছে এই পয়েন্টে, সেখান থেকে তুলে নেব কোথায়, এই উচ্চতায়, মানে এই সরণটুকু যদি বের করতে পারি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তাহলে সেটা কিভাবে বের করা যায় খেয়াল করো, আমরা একটু 2D ছবি আঁকি, দেখতে সুবিধা হবে। তাহলে পানি আছে h/2 তে, তাহলে ভার কেন্দ্র কি এখানে না, সাপোজ এটাকে 0 ধরলাম, তাহলে এটা কি h/4, এটা হবে h/2 আর পুরাটা হবে h। তাহলে আমি কি বলতে পারি, এতটুকু হচ্ছে h আর এতটুকু হচ্ছে h/4। তাহলে এতটুকু সরাইছি না আমরা ভার কেন্দ্রকে, এই পুরা পানিটাকে তুলে আমরা কোথায় নিয়ে আসবো, h উচ্চতায়। তাহলে ভার কেন্দ্র সরছে কিন্তু এতটুকু। ওকে, কেউ আবার ভাববা না তুলে আবার আরো উপরে নিয়ে যাচ্ছে, ওগুলো কিন্তু ম্যাথে কনসিডার করতেছে না, পুরাটা এই তলের মধ্যে আছে। তাহলে ভার কেন্দ্র সরণ হবে del x ইকুয়াল টু h মাইনাস h/4, কত থাকলো 3h/4। এবং আশা করি বুঝতে পারতেছো আগের অ্যান্সারও তাই, w ইকুয়াল টু mg ইন্টু ভার কেন্দ্র সরণ 3h/4, যেটা একটু আগে আমরা বের করছি গড় সরণ দিয়ে। তো লাঠির অঙ্কের মতো এই অঙ্কটা আমরা আরেকটা থার্ড মেথডে করতে পারি, ইন্টিগ্রেশন দিয়ে। তাহলে ওখানে আমরা কি ধরে নিয়েছিলাম মনে আছে, যে একক দৈর্ঘ্যের ভর। ওকে, তাহলে আমরা এখানে ধরে নেব একক আয়তনের ভর, ওটাই তো ঘনত্ব। তাহলে একক আয়তনের ভর ধরে নিচ্ছে রো, মানে ঘনত্ব ধরে নিলাম রো। এখন দেখি তো ছোট্ট একটা টুকরা নিলাম, এই যে আমাদের এইখানে ধরলাম রেফারেন্স থেকে x গভীর একটা পাতলা স্লিট ধরলাম, যার পুরুত্ব হচ্ছে dx এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে a। তাহলে আমরা কি বলতে পারি, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা না dx-টা, তাহলে এটা একটা আয়তাকার ঘনবস্তু যার ক্ষেত্রফল ইন্টু উচ্চতাই হচ্ছে আয়তন। তাহলে এই পাতলা অংশের আয়তন হচ্ছে adx, তাহলে তার আয়তনের ভর হবে রো a dx। ওকে, তাহলে আমরা ভর পেয়ে গেলাম মানে m। তাহলে এই ছোট্ট অংশকে নাড়াতে হলে কি পরিমাণ কাজ করতে হয় আমরা সেটা জানি। তাহলে সেই ছোট্ট কাজ হবে dw ইকুয়াল টু এই ছোট ভর ইন্টু g, mg, আর উচ্চতা নড়াচড়াটা হবে কি x, কারণ এই লেভেল থেকে আমাকে একদম এই লেভেলে নিয়ে যেতে হবে, তার মানে কতখানি সরণ, x পরিমাণ সরণ। তাহলে এবার আমরা কি করতে পারি, টোটাল w হবে, ইন্টিগ্রেশন হবে, এটা রো কনস্ট্যান্ট, a কনস্ট্যান্ট, g কনস্ট্যান্ট, থাকবে পরে x dx। এবার লিমিট কিন্তু 0 থেকে শুরু না, খেয়াল করে দেখো আমার প্রথম লেভেল তুলতে হবে কিন্তু এইখান থেকে, আর শেষ লেভেল তুলতে হবে এখান থেকে। তবে ফার্স্ট লেভেল হচ্ছে h/2 আর লাস্ট লেভেলটা হচ্ছে h। তাহলে আমাদের লিমিট হবে h/2 থেকে h। ওকে, তাহলে রো a g আর x dx কে করলে আসবে x²/2, লিমিট হবে h/2 থেকে h। ওকে, তাহলে রো a g আর ওই 2টাকে আমরা নিচে নিয়ে আসলাম। তাহলে পরে থাকলো x এর জায়গায় h² মাইনাস h²/4, তার মানে রো a g বাই 2 3h²/4। তাহলে আমরা h² কে ভেঙে h ইন্টু h লিখবো। কেন লিখবো আশা করি আগের অঙ্কের থেকে ধরতে পারছো, আমরা এই h-টাকে এই পাশে নিয়ে আসি। তাহলে পরে থাকবে রো a h g বাই 2 ইন্টু 3h/4। এবার একটু খেয়াল করো তো, a ইন্টু h কি, এই যে ক্ষেত্রফল, তলার ক্ষেত্রফল বলো বা যে কোনো ক্ষেত্রফল বলো a, আর উচ্চতা হচ্ছে h, তাহলে পুরো আয়তন না। তাহলে আমরা বলতে পারি
এইচ হচ্ছে পুরো সিলিন্ডারের আয়তন, কিন্তু তার অর্ধেকটাই কি পানির আয়তন না? খেয়াল করে দেখো, পুরো সিলিন্ডার আয়তন a * h, আর তার অর্ধেকে আছে পানি। তাহলে AH হচ্ছে আয়তন, তার অর্ধেক আয়তনটা হচ্ছে পানির আয়তন। তাহলে রো ইনটু পানির আয়তন ইনটু g ইনটু 3h/4, আর রো ইনটু পানির আয়তন কোনো কিছু ঘনত্বকে আয়তন দিয়ে গুণ করলেই আমরা কি পাই? আসলে ভর। আলটিমেটলি আমরা এতক্ষণ ধরে যা পাইছি তাই। ওই কথাগুলোকেই আমরা মুখে নানাভাবে ইন্টারপ্রেট করে বলতেছিলাম, যেটা ইন্টিগ্রেশন সরাসরি করে দেখাচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এক একটাকে সরাতে এক এক পরিমাণ কাজ করা লাগে। তাই লিমিট দিছি h/2 থেকে h এর মধ্যে যাবতীয় উচ্চতায় তুমি সরাইছো। সব সরণের ফলাফল যদি কনসিডার করতে পারো তাহলে অ্যানসার দেখো যা আসছে, সুষম বস্তুর ক্ষেত্রে গড় সরণও তাই আসবে, ভার কেন্দ্র সরণও তাই আসবে। এভাবে করতে হবে নট নেসেসারিলি, কিন্তু একটা ইনসাইট তোমার গ্রো করবে। এবার আমরা দেখবো হাতুড়ি সংক্রান্ত একটা ম্যাথ। তো আসলে এটাকে এভাবে টাইপ করাটা একটু টাফ। এই হাতুড়ি বলো, কুয়া বলো, আসলে সবকিছুর উদাহরণের পেছনে বেশ কয়েকটা ফর্মুলা দেয়। এখন থেকে আমরা যে কয়টা ফর্মুলা শিখবো তার মধ্যে মেইন সূত্রটা হচ্ছে যে শক্তির কনজারভেশন বা শক্তির সংরক্ষণশীলতা, আর আরেকটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য বা ওয়ার্ক এনার্জি থিওরেম। কাজ শক্তি উপপাদ্য। তো কাজ শক্তি উপপাদ্য কি বলে? কাজ শক্তি উপপাদ্য বলে কোন একটা বস্তু আছে, তার উপর যদি তুমি F বল প্রয়োগ করো এবং সেই F বলের ধাক্কায় সে যদি x দূরত্ব অতিক্রম করে, ওকে, তাহলে কৃত কাজ তো আমরা জানি, বল যেদিকে দিচ্ছে সেদিকেই সরণ হয়েছে, ফলে কজ হবে 0 ডিগ্রি মানে 1। তাহলে এটা হচ্ছে কৃত কাজ। এটা হবে তার আদি গতিশক্তি সাপোজ হাফ mU², তার আদি বেগ, আর এটা হচ্ছে তার শেষ বেগ হাফ mv², শেষ গতিশক্তি। এই গতিশক্তির পরিবর্তনের সমান, দ্যাট ইজ হাফ mv² মাইনাস হাফ mu²। কাজ শক্তি তার মানে আমি যখন কোনো কিছুর উপর কাজ করছি, এটা দাবি করার আগে অবশ্যই সেখানে দেখাতে হবে তার শক্তির পরিবর্তন ঘটছে। তার মানে আমি তার মধ্যে শক্তি আসলে ট্রান্সফার করে দিতে পারছি। তাই এখন থেকে অবশ্যই মনে রাখবো, কাজ বলতে আমরা বুঝবো শক্তি ট্রান্সফার। তার মানে আমার কাছে শক্তি ছিল, সেইটা আমি যদি অন্য একটা বডি বা বস্তুতে ট্রান্সফার করে দিতে পারি তখনই কাজ হবে। তার প্রমাণ খেয়াল করে দেখো, এখানে গতিশক্তি ছিল হাফ mU², তুমি একটা সার্টেন ফোর্স দিছো, ফলে তার গতিশক্তি চেঞ্জ হয়ে গেছে, তার মানে তার মধ্যে শক্তি একটা ঢুকছে। তাহলে একইভাবে খেয়াল করো, আমি যদি প্রায় আমরা বলি যে কেন্দ্রমুখী বল দ্বারা কাজ হয় না, তার অনেক রকম ব্যাখ্যাই আমরা দাঁড় করাই। যেমন এরকম, একটা বস্তু যদি কেন্দ্রমুখী বলের কারণে ঘুরতে থাকে, তাহলে দেখো বলটা হচ্ছে কেন্দ্রের দিকে আর তার সরণ বা ভেলোসিটির দিক হচ্ছে তার স্পর্শক বরাবর। ফলে বলের দিকে বা বেগের দিকে বা সরণের দিকে বলের কোনো অংশ নেই, ফলে থিটাটা আসলে 90 ডিগ্রি, f s cos 90 হচ্ছে 0। কিন্তু আরো সুন্দর एग्जांपल কিন্তু বলা যায়, যদি এরকম হরাইজন্টাল তলে তুমি ঘোরাতে থাকো একটা বস্তুকে, তাহলে দেখো প্রত্যেকটা বিন্দুতে আমরা শিখছিলাম না সমদ্রুতিতে ঘোরে, যদিও তার বেগের মান সেম থাকে, দিকটা চেঞ্জ হয়, কিন্তু দ্রুতি বা বেগের মানটা কিন্তু সেম। তাহলে আমি কি দাবি করতে পারি, এখানে হাফ mv² ছিল তার গতিশক্তি, এখানেও তার গতিশক্তি হাফ mv², এর পরে যত পয়েন্ট আছে প্রত্যেক পয়েন্টেই তার গতিশক্তি হচ্ছে হাফ mv²। অথচ প্রত্যেক বিন্দুতেই কিন্তু তুমি তাকে টানতেছো, বল প্রয়োগ করতেছো, বল প্রয়োগ করতেছো ঠিকই, কিন্তু তার মধ্যে কোনো শক্তি ট্রান্সফার তুমি করতে পারোনি। আর তার প্রমাণই হচ্ছে তার আদি গতিশক্তি আর শেষ গতিশক্তির কোনো চেঞ্জ হয়নি। তাহলে বুঝতে হবে এখানে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজটা কত হবে? 0। তো আমরা এই কাজ শক্তি উপপাদ্য ব্যবহার করে এই হাতুড়ি সংক্রান্ত অঙ্কগুলো এখন করব। তো অঙ্কটা কি বলা আছে খেয়াল করুন, এটা একটা মাটি, তার উপর একটা পেরেক আছে যার হাইটটা হচ্ছে x। তো এর থেকে h উচ্চতা একটা হাতুড়ি আছে, এবং এখানে আমরা কিন্তু কিছু ধরে নেব। আমরা ধরে নেব এখানে পুরো ভরটা m যে ভর, সেই পুরো ভরটা হচ্ছে হাতুড়ির, পেরেকের কোনো ভর নেই। এটা কিন্তু আমাদের পুরো অঙ্কে অ্যাসাম্পশন থাকবে, পেরেকের ভর নেই বললেই চলে আর কি, আমরা 10 to 0 ধরে আগাবো। তো এবার কি করা হচ্ছে দেখো, উপর থেকে আমি হাতুড়িকে ছেড়ে দিলাম। তাহলে এই অবস্থায় যদি ছেড়ে দিই, আমি যেহেতু h প্লাস x উচ্চতায় আছি, খেয়াল করে দেখো, তাহলে এখন এই অবস্থায় তার মধ্যে বিভব শক্তিটা কত? বিভব শক্তি হচ্ছে mg h প্লাস x। এটাকে যদি ভূমি ধরি, তার থেকে h প্লাস x উচ্চতায় সে অবস্থিত। তাহলে এটা হচ্ছে তার বিভব শক্তি। এটা দিয়ে আমরা জানতাম কি তার পোটেনশিয়াল এনার্জি কেন বলা হয়, তার এই পোটেনশিয়াল আছে বা এই সম্ভাবনা আছে, সেটা দিয়ে কোনো একটা কাজ করতে পারবে। তাহলে আমরা যখনই তাকে ছেড়ে দেবো, সেটা কনভার্ট হবে কিসে? গতিশক্তিতে। তার মানে বিভব শক্তির পতন, কমে যাওয়া, সেটা আসলে গতিশক্তির অর্জন, গতিশক্তি বেড়ে যাওয়া, সেটাই কি করবে? কাজ করবে। আর কাজ সমান আমরা কি জানি? w = fx, কারণ যেদিকে পুশ করবে মাটির ভেতর সেই দিকেই ঢুকে যাবে। ফলে মাটি তাকে কি করবে? উল্টা দিকে একটা বাধা দেওয়ার চেষ্টা করবে, ওই সমান বলে, যে বলে পুশ করবে অপোজিট দিকে একটা ফোর্স দেবে থর্ড ল অনুসারে। তো এটাকে আমরা নাম দিছি f, মাটির বাধা বল। গড়ে বাধা বল কত? কারণ সব জায়গায় ঘনত্ব সেম না, ফলে মাটির বাধা একটু ভ্যারি করে, এই জন্য কোয়েশ্চেনটা করার সময় বলে গড় বাধা বল কত। তাহলে বুঝতে পারছো আশা করি? এখানে ছেড়ে দিলে বিভব শক্তি পতন হবে, গতিশক্তি অর্জন করবে, আর সেই গতিশক্তি দিয়ে কি করবে? ওই মাটির বাধা বলের বিরুদ্ধে কাজ করে শক্তিকে ট্রান্সফার করে দেবে। কিভাবে? এই যে পেরেকটা ছিল উপরে, তাকে শক্তি ট্রান্সফার করে ভেতরে গেঁথে দিয়েছে, এই এখন হচ্ছে পেরেকটা। তাহলে আমরা বলতে পারি
F ইকুয়াল টু হবে সেই mg h প্লাস x ডিভাইডেড বাই x। এখানে x কেন লিখলাম? কারণ বাধা বলের বিরুদ্ধে মাটির ভেতরে গাছছে কিন্তু x পরিমাণ, পুরো h প্লাস x না। বাধা বল শুরু হয়েছে কখন থেকে? যখন থেকে মাটি গাঁথা শুরু করছে, এবং কতটুকু গাঁথছে? x পরিমাণ। তো এবার একটু খেয়াল করো, অঙ্কটা অনেক সময় অন্য একটা প্যাটার্নে দেয়। এখানে বলা ছিল পেরেকের কত উপর থেকে এটা পড়ে যাচ্ছে, বাট এখানে বললো এটা অনেক উপরে আছে, কত উচ্চতায় আছে বলা নেই, কিন্তু এটা পড়তে 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 এসে ওর মাথা যখন হিট করবে ওই সময় ভেলোসিটি বা বেগ হচ্ছে v। তাহলে একটু খেয়াল করো, এই সময় mgh যে বিভব শক্তিটা ছিল সেটা কিসে কনভার্ট হয়ে গেছে? গতিশক্তিতে। ফলে আমরা একটু অবশ্যই দাবি করতে পারবো একটু আগে যে mgh পাইছি বিভব শক্তির পতন, সেটাই আসলে কনভার্ট হয়েছে হাফ mv² বা গতিশক্তিতে। কারণ বিভব শক্তি পতন হওয়ার কারণে সে গতিটা লাভ করছে, শক্তি জাস্ট ট্রান্সফার হয়, সৃষ্টি হচ্ছে না গতিশক্তি নতুন করে। তাহলে আমরা কি দাবি করতে পারি? একটু আগে আমরা যেটা লিখতে পারতেছিলাম যে mgh প্লাস আরো নেমে গেছে x পরিমাণ, দ্যাট ইজ mgx, এতটুকু হচ্ছে টোটাল বিভব শক্তির লস বা পতন। তাহলে সেটাকে আসলে আমরা আবার দাবি করতে পারি mgh এর বদলে হাফ mv² প্লাস mgx। তাহলে দেখো একটু আগের অঙ্কে ডেটা দেওয়া ছিল h, ফলে আমরা সেটা ইউজ করে ফেলতে পারছি অঙ্ক। এবার দেওয়া আছে ভেলোসিটি v, এবার সেটা ইউজ করে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। ইকুয়াল টু যথারীতি কৃতকাজ বাধা বলের বিরুদ্ধে, এবং এটা সলভ করে আমরা আবারও f বের করে ফেলতে পারবো। f ইকুয়াল টু এত মাটির গড় বাধা বল। এবার আরেকটা কেস চিন্তা করো তো, এবার যদি হরাইজন্টালি হিট করে, এতক্ষণ দেখো ভার্টিক্যালি নামছে, ফলে বিভব শক্তির পতন হয়েছে, উচ্চতা বাড়ছে কিংবা কমছে। যদি এমন হয় সে হরাইজন্টালি এসে v ভেলোসিটিতে ধাক্কা দিল, এবার কিন্তু mg এর কোনো উপাংশই নাই, কারণ খেয়াল করো একই উচ্চতায় থাকলে আমরা জানি বিভব শক্তির কোনো চেঞ্জ হয় না। তাহলে বিভব শক্তি যদি চেঞ্জ নাই হয়, সেটা কনভার্ট হয়ে অন্য কোনো শক্তিতেও পরিণত হতে পারবে না। তাহলে আমরা কি দাবি করতে পারি? আর তাছাড়া এমনিতেও বোঝা যায়, এদিকে হচ্ছে mg, তার এই দিক বরাবর দেখো উপাংশ কত? mg cos 90, আর mg cos 90 তো আসলে নাই, তার মানে mg কোনো ভূমিকা কিন্তু ডান পাশে নেই। তাহলে একমাত্র ভূমিকা কি? সে v ভেলোসিটিতে দৌড় দিচ্ছে, ফলে তার একমাত্র শক্তিটাই হচ্ছে গতিশক্তি। এর সাথে আর কিছু পার্ট থাকবে না, হাফ mv² সাথে কোনো mgx পার্টগুলো থাকবে না। আর সেটাই প্রোভাইড করবে কি? সে বাধা বলের বিরুদ্ধে x পরিমাণ পেনিট্রেট করাতে কৃতকাজ। তাহলে এখান থেকে আমরা আবার সলভ করে f বের করে ফেলতে পারি। তো এটা প্লাসের একটা সিম্বল অঙ্ক। এটা আগেও কিন্তু প্লাস চ্যাপ্টারে বা 2D মোশন চ্যাপ্টারে কিন্তু আমরা অনেক সুন্দর অঙ্ক পড়ছি এর আগেও, যে একটা সার্টেন হাইট দেওয়া আছে, সাপোজ h, সেই হাইটের উপর থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তুমি v0 আদি বেগে একটা প্লাস ছুড়ে মারছো, তারপর সে কি ট্র্যাজেক্টরি ফলো করছে প্লাস, যে প্যারাবোলিক পথে সে নিচে নেমে আসছে। তো যখন পুরা h উচ্চতার অর্ধেকে নেমে আসছে, দ্যাট ইজ এই ভূমি থেকে যখন h/2 উচ্চতায় এখানে, তখন বেগটা কত হবে? এই অঙ্কগুলো আমরা অনেক আগে থেকেই জানতাম, মনে আছে? সেই যে বেগ হবে √vx² প্লাস vy², vx ছিল হচ্ছে ওই বেগের অনুভূমিক উপাংশ, যেটা কখনোই চেঞ্জ হয় না, সেটা অলওয়েজ কি v0 cos θ নট, আর vy সেটা চেঞ্জ হয় সময়ের সাথে সাথে v0 sin θ নট মাইনাস gt, এবং ওভাবে সলভ করে আমরা থিটা বের করতে পারতাম, বেগের মানটা বের করতে পারতাম। কিন্তু একই কোয়েশ্চেন এবার করলাম একটু ডিফারেন্ট ওয়েতে। কোয়েশ্চেনটা করে দিল কি, যে এটাকে শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসারে সলভ করো। তো শক্তি সংরক্ষণশীলতা নীতি কি বলে? এই একটা পয়েন্টে a আর এই আরেকটা পয়েন্ট হচ্ছে b, a পয়েন্টে মোট শক্তি সমান হবে b পয়েন্টে মোট শক্তি, শক্তি হারাবে না কিংবা গেইন করবে না। তাহলে a পয়েন্টে টোটাল এনার্জি EA হতে হবে b পয়েন্টে টোটাল এনার্জি। তাহলে a পয়েন্ট অলরেডি খেয়াল করো ভূমি থেকে h উচ্চতায়, ফলে এর মধ্যে অবশ্যই কি থাকবে? বিভব শক্তি mgh, আর সেই সাথে তার একটা বেগ দিয়ে দিছি, সো ওখানে তার গতিশক্তিও শূন্য না, সেই গতিশক্তিটা হবে হাফ m v0²। অন দি আদার হ্যান্ড ভিতে যখন চলে আসছি তখন দেখো উচ্চতার h নেই, উচ্চতা এখন h/2, ফলে স্টিল তার বিভব শক্তি থাকবে, কিন্তু সেটা mg h/2 প্লাস এখানে কিন্তু ভেলোসিটি আছে এবং সেটা হচ্ছে v, ফলে হাফ m v², যেটা আমাদের নির্ণয় করতে হবে এই ভিটা। তো সবগুলো আশা করি পারবা, mm কাটা যাবে, ওকে। তাহলে হাফ দিয়ে যদি গুণ করি তাহলে 2gh প্লাস v0² ইকুয়াল টু gh প্লাস v², অর্থাৎ v² ইকুয়াল টু v0² প্লাস 2gh minus gh, that is gh, that is v equal to √v0² plus gh। অনেক সিম্পল। তো এটা হচ্ছে একটা পুলির অঙ্ক, তোমরা বলবিদ্যা এরকম অঙ্ক প্রচুর দেখছো, এটা সিম্পলেস্ট। এগুলো কি হয়, এক পাশে একটা যে ভারী আর একটা একটু হালকা, তাহলে ভারীটার দিকে এরকম গড়ানো শুরু করে, পুলির নিচের কোনো ভর থাকবে বলে আমরা বিবেচনা করি না, ফলে এ যতটুকু নামে ও ততটুকু ওঠে, এর যা ত্বরণ পুরো সিস্টেমটার একই ত্বরণ থাকে। আর আমরা কিভাবে নির্ণয় করতাম অঙ্কগুলো মনে পড়ে? বলছে যে 0.05 মিটার যাওয়ার পর, মানে এটা যখন 0.05 মিটার নিচে নামবে, এটাও 0.05 মিটার উপরে উঠবে, তখন এই সিস্টেমটার বেগ কত? তখন এভাবে জিজ্ঞেস করবে না যে 3 কেজির বেগ কত কিংবা 2 কেজির বেগ কত, কারণ পুরো সিস্টেমটা একই ভেলোসিটি, একই ত্বরণ থাকে, আমরা ডিটারমিন করে দেখছি এটা অলরেডি। তো অঙ্কগুলো কিভাবে করতাম মনে করে দেখো, এটা নিচে mg কাজ করে উপরে টান,
এটার নিচে mg কাজ করে উপরে টান, তারপর গুলো লব্ধি ইকুয়াল টু ma, এগুলো লিখে লিখে আমরা সলভ করে দেখতাম। কিন্তু আবারও একই কথা, এই অঙ্কটাও কিভাবে সলভ করতে পারবো আমরা শক্তি সংরক্ষণশীল নীতি দিয়ে। তো কিভাবে করা যায় দেখো, যখন এই 3 কেজি নিচে নামতেছে আর 2 কেজি উপরে উঠতেছে, তাহলে একটা রেফারেন্সের সাপেক্ষে 3 কেজি বিভব হারাচ্ছে আর 2 কেজিটা কি বিভব অর্জন করতেছে। তাহলে আমি দাবি করতে পারি কি, একে নাম দিলাম সাপোজ m1, এর এটা নাম দিলাম m2। তাহলে m2 এর বিভব হারাচ্ছে আর mgh, এইটাই হচ্ছে 0.05 মিটার। এই যে এটা এতখানি উপরে উঠছে, ফলে তার অর্জিত বিভব শক্তি হচ্ছে m1gh। তা আমি ভাবছিলাম এতটুকু বিভব শক্তি অর্জন, এটাই হবে গতি শক্তি সমান। কিন্তু না, 3 কেজি আবার নিচে নামতেছে, ফলে তার কিন্তু বিভব শক্তি হবে -m2gh, কারণ তার বিভব শক্তি লস হয়েছে। ফলে এ অর্জন করছে, এ লস খাইছে, ফলে এটা হচ্ছে টোটাল বিভব শক্তির পতন কতটুকু ছিল তার থেকে নেট লস কতটুকু। তাহলে যা বিভব শক্তি লস করছে ওটা তার হারাবে না, ওটা কিসে কনভার্ট হবে, গতি শক্তিতে। এবং পুরো সিস্টেমের ম্যাস কত, m1 + m2। ফলে গতি শক্তি হবে হাফ m1 + m2 ইনটু তাতে কমন বেগ এর স্কয়ার। ব্যাস, সলভ করলে পারবে। তো শক্তি সংরক্ষণশীলতা নীতির আরো একটা সুন্দর एग्जांपल, এটা একটা স্প্রিং আছে যার স্প্রিং ধ্রুবক হচ্ছে k। স্প্রিং ধ্রুবক তো মনে আছে তোমাদের, যে স্প্রিং কে যদি আমি 1 সেন্টিমিটার বা একক পরিমাণ কম্প্রেস করতে চাই, যে ফোর্স দেওয়া লাগে, এই যে k = F/x, এটাই হচ্ছে স্প্রিং ধ্রুবকের সংজ্ঞা। তো একটা উপরে m ভরের একটা বস্তু আছে, সেটাকে তুমি ছেড়ে দিলা, ফলে স্প্রিং কে কি করবে, কম্প্রেস করে ফেলবে। তাহলে স্প্রিং কে কম্প্রেস করলে আমরা আবার জানি কি, স্প্রিং যত কম্প্রেস হয় তার মধ্যে একটা শক্তি সঞ্চয় হয় যার নাম পোটেনশিয়াল এনার্জি। তাহলে সেই পোটেনশিয়াল এনার্জি আবার রিলিজ করে ফেলবে, কারণ স্থিতিস্থাপকতার কারণে সে কোথায় ফিরতে যাবে, সাম্যাবস্থায়। তাহলে ওই কম্প্রেসড অবস্থা থেকে যখন রিলিজ করতে যাবে, তখন ওই বস্তুটাকে সে একটা গতিশক্তি দিয়ে দেবে, ফলে সে অনেক উপরে চলে যাবে। ওকে, এই হচ্ছে শক্তির কনভার্সনগুলো। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা ধরে নিচ্ছি চাপ দেওয়ার ফলে স্প্রিংটা এখন x পরিমাণ কম্প্রেসড হয়েছে, এবং ফলে তার মধ্যে শক্তি জমছে কি, বিভব শক্তি। ওকে, সেই বিভব শক্তি কত হবে, স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি আমরা জানি হাফ kx²। এখন খেয়াল করো, সেই সঞ্চিত বিভব শক্তি ব্যয় হয়ে তাকে কত দূর পাঠিয়ে দিছে, এই যে h + x উচ্চতায়। তাহলে আমি বলতে পারি এই বিভব শক্তির কারণেই তো এই বস্তুটা বলের বিরুদ্ধে কাজ করে উপরে উঠতে পারছে। ফলে অর্জিত বিভব শক্তি ওই বস্তু কর্তৃক সেটা কত হবে, mg, আর উচ্চতা উঠছে কত, h + x। দেখতেই পাচ্ছি আমরা এতখানি লাভ দিয়ে উপরে উঠে গেছে। ফলে এই দুটো হবে সমান, কারণ হাফ kx² ব্যয় করেই ওকে ওই পরিমাণ এনার্জি অ্যাচিভ করতে হেল্প করছে। তাহলে এখান থেকে তোমরা এইচটা বের করে ফেলতে পারবে, মানে লাভ দেওয়ার পর সে কত হাইট উঠবে। তো আরেকটা খুব চমৎকার অঙ্ক, এটা আসলে প্র্যাকটিক্যাল ইউজ আছে, যে একটা বুলেটের বেগ কিভাবে নির্ণয় করে সেটা এই পেন্ডুলাম দিয়ে, ব্যালিস্টিক পেন্ডুলাম বলে, এর মধ্যে দিয়েই ডিটারমিন করে। একটা কাঠের টুকরা থাকে এখানে ঝুলানো, ওখানে বুলেটটা হিট করে, সেই বুলেটের মধ্যে গেঁথে যায়, ফলে টুকরা সহ কোথায় চলে যাবে, একটু উচ্চতা চলে যাবে। তো সেখান থেকে আমরা নির্ণয় করতে হবে এই কোয়েশ্চেনে যে বুলেটের আদিবেগটা কত ছিল। তো খেয়াল করে দেখো, আমরা এখানে দুইটা ফর্মুলা ইউজ করব। আমরা অলরেডি শিখে আসছি ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, বুলেটের আদিবেগ কত, মানে ধাক্কা ধাক্কির আগের বেগ কত, স্মল ভি, যেটা আমাকে নির্ণয় করতে হবে। আর ওই মোমেন্টে ওই কাঠের টুকরার কোনো বেগ নেই, ফলে ভরবেগ হবে 0। আর পরে দুইটা গেঁথে গেছে, সো তারা একত্রিত বস্তু m + m, আর তাদের মিলিত বস্তুর ভরকে তুললাম ক্যাপিটাল ভি। ওকে, তাহলে ক্যাপিটাল ভি আর এম ভির মধ্যে আমরা একটা রিলেশন পাচ্ছি, m + ক্যাপিটাল M * v। এবার খেয়াল করে দেখো, এই মোমেন্টে বুলেটটা যখন হিট করছে তখন তার পুরো শক্তিটা কি ছিল, আমরা ওই হিট এনার্জি ওগুলো লসটা কনসিডার করব না। তাহলে শক্তিটা ছিল এই হাফ m + ক্যাপিটাল M v², মিলিত বস্তুর বেগের স্কয়ার দিলে আমরা পাচ্ছি হাফ mv², মানে গতি শক্তি। সেই গতি শক্তি ব্যয় করতে 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 বলের বিরুদ্ধে h উচ্চতায় উঠলো। তাহলে আমরা লিখতে পারি কি, সেখানে তার অর্জিত বিভব শক্তি গতি শক্তি ব্যয় করে mgh, এটাই এমনি হবে m + n, কারণ তারা মিলিত বস্তু। তাহলে এটা বাদ দিলে কি দাঁড়াচ্ছে, ক্যাপিটাল V = √2gh। কিন্তু এটা কিন্তু আমরা নির্ণয় করতে বলিনি, নির্ণয় করতে বলছে স্মল ভি, বুলেটের বেগটা কত। তাহলে ওখান থেকে আমরা দেখতে পাচ্ছি বুলেটের বেগ হবে m + ক্যাপিটাল M ডিভাইডেড বাই স্মল m ইনটু ক্যাপিটাল V, আর সেটা আমরা এখানে বের করে রাখছি √2gh। তাহলে বুঝতে পারছো যে বুলেটের বেগটা বের করার জন্য আসলে আমার জানা লাগবে বুলেটের ভর কত, ওই কাঠের টুকরার ভর কত, আর এটা কত উচ্চতায় উঠছে। আমাদের এই অঙ্কটা হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতার একটা খুবই সুন্দর এক্সাম্পল। যান্ত্রিক শক্তির নিত্যতা কি ছিল, বিভব শক্তি প্লাস গতি শক্তির সমষ্টিটা হবে সব পয়েন্টে সেম। তাহলে আমাদের এরকম একটা ঢাল দেওয়া আছে পাহাড়ের, এর মধ্যে A বিন্দু, B বিন্দু, C বিন্দু, D বিন্দু ডিফাইন করা হয়েছে বিভিন্ন উচ্চতায়। এর মধ্যে A আর B একই উচ্চতায় আছে, C বিন্দু আর D বিন্দু আলাদা আলাদা উচ্চতায় A আর B থেকে। তো কোয়েশ্চেন করছে হচ্ছে A বিন্দুতে ভেলোসিটি দেওয়া হচ্ছে 2 মিটার/সেকেন্ড, A বিন্দুতে মোট শক্তি কত, B বিন্দুতে মোট শক্তি কত, C বিন্দুতে কাইনেটিক এনার্জি বা গতি শক্তি কত,
ডি বিন্দুতে বেগ কত, সি বিন্দুতে বেগ কত। তো একদম সিম্পল অঙ্ক এটা, যদি আমরা একটু নিত্যতা সূত্রটা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারি। এ বিন্দুতে খেয়াল করে দেখো বেগ আছে, তাহলে অবশ্যই তার গতিশক্তি আছে, সো হাফ এম ইন্টু 2 স্কোয়ার গতিশক্তি। আর সেই সাথে খেয়াল করো এ বিন্দুতে সে একটা উচ্চতায় আছে, ফলে এম জি ইন্টু হাইট। ওকে, তো এটি হচ্ছে তার এ বিন্দুতে মোট শক্তি, আর কোনো শক্তি নেই। বি বিন্দুতে কি হবে, অবিকল এ বিন্দুতে যা আছে, কারণ তার হাইটও সেম, তাহলে হাইট সেম হলে উপর থেকে পড়বে যখন নিচে কনভার্ট হবে গতিতে, গতি থেকে আবার অর্জন করবে বিভব, ফলে আসলে মোট শক্তি সেমই থাকবে, মোট শক্তি চেঞ্জ হবে না, ফ্রিকশন লস আমরা উপেক্ষা করবো। এবার আসি সি বিন্দুতে গতিশক্তি। তো একটু খেয়াল করে দেখো বি বিন্দুতে মোট শক্তিতে গতিও আছে, তারপর বিভব শক্তিও আছে, আর সি বিন্দুতে যদি আমরা কোনোভাবে বিভব শক্তিটা বের করে ফেলতে পারি, তাহলে পুরো বাকি শক্তিটাই কিসে কনভার্ট, মানে ওটাই হবে গতিশক্তি। কারণ এখানে মোট শক্তিতে থাকে দুইটা জিনিস, বিভব প্লাস গতি, এখানেও মোট শক্তিতে বিভব প্লাস গতি। তো এখানে যেহেতু উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা ইজিলি বের করতে পারবো কি এর বিভব শক্তি কত, আর এখানে টোটাল এনার্জি ছিল এত, তাহলে বাকি পুরাটাই হবে কি কাইনেটিক এনার্জি। তাহলে আমরা ইজিলি বলতে পারি কাইনেটিক এনার্জি এট পয়েন্ট সি হবে বি পয়েন্টে যে মোট শক্তি ছিল সেটা ছিল এই যে এখানে দেখতে পাচ্ছি ই এ সমান ইবি, বলে বি পয়েন্টে যে মোট শক্তি আমাদের অলরেডি বের করা আছে, তা থেকে এখন সি পয়েন্টে বিভব শক্তি কত, এম জি আর হাইট হচ্ছে 1.5, তাহলে মোট শক্তি থেকে বিভবটুকু বাদ দিলে যা পড়ে থাকবে তাই হচ্ছে গতিশক্তি। এবার আরেকটা কোয়েশ্চেন, লাস্টেরটা আগে অ্যান্সার দিই। ওই বিন্দুতে বেগ কত, তাহলে গতিশক্তি সমান আমরা জানি হাফ এম ওই বিন্দুর বেগের স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার। তাহলে এখানে সলভ করে আমরা ভেলোসিটিটা পেয়ে যাবো, দ্যাট ইজ ভিসি ইকুয়াল টু হোয়াট। আর ডি বিন্দুতে বেগ কত, কোয়াইট সিম্পল, সি বিন্দুতে পুরা শক্তিটা ডি বিন্দুতে এসে কিসে কনভার্ট হবে, গতিশক্তিতে কনভার্ট হবে। তাহলে আমরা লিখতে পারি ডি বিন্দুতে পুরা শক্তিটাই আসলে বিভব শক্তি প্লাস সি বিন্দুতে যত শক্তি ছিল ওইটাই কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, মানে সি বিন্দুর মোট শক্তিটাই ওইখানের গতি শক্তিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে গতি শক্তি সমান আমরা কি জানি, হাফ এম ডি বিন্দুর বেগের স্কোয়ার, ওটাই হবে সি বিন্দুর মোট শক্তি, অতএব এখান থেকে ভি ডিটা আমরা বের করে ফেলতে পারবো। তো শক্তি সংরক্ষণশীলতার আরেকটা সুন্দর উদাহরণ, সাথে ভরবেগের একটু ব্লেন্ড। তো দেখতে পাচ্ছ এরকম একটা বস্তু, সেটা গতিশীল, u1 তার বেগ, আর m2 ভরে আরেকটা বস্তু u2 তার বেগ, তার সঙ্গে আবার k স্প্রিং ধ্রুবকওয়ালা একটা স্প্রিং যুক্ত আছে। তো এরা সবাই এইদিকে গতিশীল, তো এর বেগ মনে করো বেশি, তাহলে সে গিয়ে একে আটকে রওনা দিল, মানে একে হিট করলো সিম্পলি। তাহলে সিচুয়েশনটা হবে m1 স্প্রিং m2 এর একটা মিলিত বডি হিসেবে সামনে অ্যাপ্রোচ করতে শুরু করবে। দেওয়া আছে হচ্ছে m1 m2 u1 u2 এগুলো ভ্যালু দেওয়া, আর ওই কেটাও দেওয়া আছে। কোয়েশ্চেন করছে যখন একে হিট করবে তখন তো চাপায় যাবে, স্প্রিং সংকুচিত হবে, সেই সংকোচনের পরিমাণটা কত, মানে কতটুকু সংকোচন হবে। তো এটা আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে কি করব, প্রথমে মিলিত বস্তুর বেগটা বের করি। কিভাবে দেখো, প্রথমে ধাক্কাধাক্কির আগে আদি ভরবেগ হচ্ছে m1 u1 এবং ওর আদি ভরবেগ হচ্ছে m2 u2, এবং স্প্রিং এর আমরা কিন্তু ভর ধরবো না। এরপর যখন মিলিত হয়ে যাবে তখন ভরটা হচ্ছে m1 প্লাস m2, এবং মিলিত বস্তুর বেগকে আমরা ধরলাম v। তাহলে তোমরা এখান থেকে ভিটা বের করে ফেলতে পারবা। এবার খেয়াল করে দেখো যখন এটা হিট করবে তখন কিন্তু এটা কম্প্রেসড হয়ে যাবে, তার মানে সিচুয়েশনটা দাঁড়াবে এমন, স্প্রিংটা এখানে বেশ কম্প্রেসড, m1 ভর m2 ভর, এরা মিলিতভাবে এই ভি বেগে আগাচ্ছে। তাহলে আমরা আবার গতি শক্তি সংরক্ষণশীলতা বা শক্তি সংরক্ষণশীলতা কি বলতে পারি, শুরুতে শক্তি কত ছিল, হাফ m1 u1 স্কোয়ার, স্প্রিং এর কোনো শক্তি ছিল না কারণ এটা শিথিল স্প্রিং, আর ওর গতি শক্তি ছিল হাফ m2 u2 স্কোয়ার। তাহলে এটা ছিল আগের মোট শক্তি, তাহলে এটাই হবে পরের মোট শক্তি। তাহলে এটা কি একটা গতি শক্তিতে যাচ্ছে না, এবং সেটা কত, হাফ m না, এবার দুইটা মিলিত অবস্থায় m1 প্লাস m2, আর দুইটা মিলিত বস্তুর বেগ হচ্ছে v। তাহলে এই হচ্ছে তাদের মিলিত গতি শক্তি। কিন্তু সেটুক বললে কিন্তু চলবে না, কারণ এটা অলরেডি চাপায় গেছে, সংকুচিত, ফলে তার মধ্যে এখন আবার বিভব শক্তি সঞ্চিত। ওকে, তাহলে এটা আমরা সলভ করলে এক্সট্রাকে বের করে ফেলতে পারবো। আচ্ছা, এটা একটা বেশ সুন্দর অঙ্ক, কারণ এখানে একই সঙ্গে তোমার শক্তি সংরক্ষণশীলতা আর সেই সঙ্গে সেন্ট্রিপিটাল ফোর্স, অভিলম্ব প্রতিক্রিয়া, এই সব কটার একটা মিলিত ভার্সন এই অঙ্কটায়। এই যে সুন্দর একটা জিনিস, এটা তোমরা এর আগেও দেখছো যে অনেক সাইক্লিস্ট আছে না, অনেক উপর থেকে গড়ায় পড়ে তারপর একটা লুপ কমপ্লিট করে আবার চলে যায়, মানে এরকম অনেক উপর থেকে সাইকেল চালানো শুরু করে, একটা পুরো কমপ্লিট লুপ শেষ করে চলে যায়। তাহলে দেখলে মনে হয় না যে সে কিন্তু এই সময় উল্টা হয়ে যায়, পুরো মাথা থেকে নিচে, এরপর আবার কন্টিনিউ করে সামনে চলে যায়। তো এটা কিন্তু অটোমেটিক হলেই হবে না, মানে ওই ডিভাইসটা যদি আরেকটু খাটো করা হতো বা আরেকটু নিচ থেকে সে যদি যাত্রা শুরু করতো, তাহলে করতে এমন এখান থেকে পড়তো, পুরা লুপ কমপ্লিট করতে যাবে, এর আগে ধাম করে নিচে পড়ে গেছে। বুঝতে পারছো? তার মানে একটা সার্টেন বেগ নিয়ে যদি সে যাত্রা শুরু করে বা একটা সার্টেন হাইট থেকে যদি শুরু করতে পারতো, তাহলে সে সব কমপ্লিট করে আসবে। আমাদের অঙ্কের রিকোয়ারমেন্টও তাই,
যে এটা মিনিমাম কত হাইট থেকে যদি জাম্প করা শুরু করে তাহলে এটা কোনোভাবে লুপ কমপ্লিট করে চলে আসবে। কোনোভাবে বলতে আমরা বুঝবো এটা যখন এখানে আসবে তখন এখানে কোনো চাপ দিতে পারবে না, এখানে অটোমেটিক অবিলম্ব প্রতিক্রিয়া বা তার উপর চাপটা শূন্য হয়ে যাবে এবং তারপর সে কমপ্লিট করে চলে আসবে। তো সেই এইচটাই আমরা ডিটারমাইন করতে যাচ্ছি। তো তার আগে একটু খেয়াল করো, প্রত্যেক পয়েন্টে এমজি কোন দিকে কাজ করবে? অল দ্য টাইমস খাড়া নিচের দিকে। আর অভিলম্ব প্রতিক্রিয়া কোন দিকে? তলের সঙ্গে লম্ব দিকে। তাহলে সে যদি এই পয়েন্টে থাকে তাহলে এই স্পর্শক মানে তলের সঙ্গে লম্ব দিকে হবে অভিলম্ব প্রতিক্রিয়া। এই পয়েন্টে যদি থাকে এই তলের সঙ্গে লম্ব দিকে হবে তার প্রতিক্রিয়া। তাহলে এখানে তলের সঙ্গে লম্ব দিকে এই যে তার প্রতিক্রিয়া ধরলাম আর, এবং সেটা হবে কত আমরা জানি, 0। আর এমজি কাজ করে কোন দিকে? নিচের দিকে এমজি, সব সময়ের জন্য খাড়া নিচের দিকে। তাহলে এদের লব্ধি কত? এমজি প্লাস আর। ওকে, আর এই দুইটা মিলিতভাবে যোগান দিতে হবে কি? কেন্দ্রমুখী বল mv² বাই আর। আর হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। আর এই ভি কে আমরা নাম দিলাম এই পয়েন্টের বেগ, সাপোজ v2, আমরা এখানে নাম দিলাম v2, আর নিচের দিকের বেগটাকে বললাম v1। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে কিন্তু অবিলম্ব প্রতিক্রিয়া বা চাপ সে পাবে না। তাহলে আলটিমেটলি থাকতেছে কি? কাটা v2² = rg, অতএব v2 ওই হাইয়েস্ট পয়েন্টের ভেলোসিটিটা আমরা বের করে ফেলছি r × g। এটাও কিন্তু অনেক সময় অঙ্কে আসে, সেটা আমরা মনে রাখবো যে হাইয়েস্ট পয়েন্টের ভেলোসিটি কত হবে যদি চাপ শূন্য হয়। এখন একটু খেয়াল করে দেখি যে এই পয়েন্টে যখন বস্তুটা ছিল তখন তার মধ্যে সমস্ত শক্তি কি? বিভব শক্তি। সো এম জি ক্যাপিটাল এইচ। আর গতি শক্তিটা কত হবে? 0, কারণ এখানে সে জাস্ট স্থির বস্তু ছেড়ে দেওয়া বস্তুর মতো নিচে পড়া শুরু করছে। সো তার ইনিশিয়ালি কোনো গতি নেই বা মুভমেন্ট নেই। একই অবস্থা এবার এই পয়েন্টে চিন্তা করি, তার মানে শক্তি সংরক্ষণশীলতা খাটাচ্ছে এই পয়েন্টে আর এই পয়েন্টে। তাহলে এখানে পুরাটাই বিভব শক্তি, আর এখানে গতিও আছে, আর সেই সাথে একটা উচ্চতাও আছে। তাহলে এখন সে কত উচ্চতায় আছে? mg ইন্টু এই দেখো ব্যাস পরিমাণ, তাহলে আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাস হবে 2r। তাহলে এটা হচ্ছে তার বিভব শক্তি। আর কাইনেটিক এনার্জি কত হবে? যেহেতু বেগ হচ্ছে v2, হাফ m v2²। তাহলে দেখো শক্তি সংরক্ষণশীলতা বিভব প্লাস গতি, বিভব প্লাস গতি। তাহলে এখান থেকে আমরা কিছু ক্যালকুলেশন করি, mm কাটা, তাহলে থাকতেছে gh = g × 2r প্লাস হাফ v2²। তাহলে v2² কত হবে? r × g। তাহলে কি পড়ে থাকে খেয়াল করো, g আমরা কাটা দিতে পারি, তার মানে ক্যাপিটাল H হতে হবে = 2r প্লাস হাফ r, মানে 2.5r বা 5/2r। তুমি বুঝতে পারতেছো? এটার 2 হচ্ছে ব্যাস, এবং সে যদি এখান থেকে যাত্রা শুরু করে তাহলে সে কিন্তু লুপ কমপ্লিট করতে পারবে না, তারও আগে শূন্য হয়ে নিচে পড়ে যাবে। এখানে বলছে RIR, তার মানে এটা 2r, আরও আধার পরিমাণ যদি এই পরিমাণ উপরে থাকে এবং সেখান থেকে যদি পড়ে তাহলে সে কোনো মতে লুপ কমপ্লিট করে তারপর চলে আসতে পারবে। এই অঙ্কটা শক্তি রূপান্তরে আরো একটা সুন্দর উদাহরণ দেখতে পাচ্ছেন। এখানে একটা দেয়াল থেকে একটা স্প্রিং এবং তার সাথে একটা বস্তু বাঁধা। তো আমরা কি করব? এই স্প্রিংটাকে সংকুচিত করব, তারপর ছেড়ে দেব। তাহলে স্প্রিং সংকুচিত করলে তার মধ্যে পোটেনশিয়াল জমবে এবং ছেড়ে দিলে সেটা কাইনেটিকে কনভার্ট হয়ে যাবে। সেই কাইনেটিক এনার্জি নিয়ে সে এই লুপ ঘুরে ফিরবে কিনা এটা ম্যাটার না, মানে লুপ ঘোরার চেষ্টা করতেছে। কিন্তু এই লুপটা আবার একদম মসৃণ লুপ না, তার মধ্যে ঘর্ষণ বল আছে এবং দেওয়া আছে সেই ঘর্ষণ বলের মান হচ্ছে 5 নিউটন, এবং এই লুপের ব্যাসার্ধ হচ্ছে 1.5 মিটারস। আর বলে দিছে এটা যখন চেপে ছেড়ে দিলাম তখন এই পয়েন্টে বেগ হয়ে গেছে 11 মিটার পার সেকেন্ড। কোয়েশ্চেন করছে তাহলে আমি কতটুকু সংকুচিত করছিলাম? দেওয়া আছে স্প্রিং এর স্প্রিং গুণাঙ্ক 500 নিউটন পার মিটার। আর এই যে এখান থেকে লুপ কমপ্লিট করতে গেল এই বি পয়েন্টে পৌঁছার পর এইখানে বেগটা কত হবে? VB = what? এই যে, তো আমরা কোয়াইট ইজিলি বের করতে পারি x এর পরিমাণটা কত, কারণ আমি যখন একে x পরিমাণ সংকুচিত করছি তাহলে ওই স্প্রিং এর মধ্যে সংকুচিত করার ফলে সঞ্চিত শক্তি হবে হাফ kx²। এরপর সেটাই এই পয়েন্টে কিসে কনভার্ট হয়ে গেছে? গতি শক্তিতে, কারণ এখন সে একই লেভেলে আছে। সো উচ্চতা যেহেতু বাড়েনি, বিভব শক্তি 0, তাহলে ওখানে গতি শক্তি থাকবে হাফ m va²। তো va এর ভ্যালু দেওয়া আছে 11, k এর ভ্যালু জানা আছে। সো এখান থেকে সলভ করলে আমরা প্রথমেই একটা অ্যানসার পেয়ে যাচ্ছি x এর মানটা কত, কতটুকু কম্প্রেস আমি করছিলাম। এরপর আবার দেখো এই যে এটা কমপ্লিট করছে। সো এখানে আমরা আবার শক্তি সংরক্ষণশীলতা খাটাতে পারি, মানে এই বিন্দুতে মোট শক্তি, এই বিন্দুতে কোনো বিভব শক্তি আছে কিনা? নাই। গতি শক্তি আছে কিনা? অবশ্যই, কারণ ওখানে বেগ দেওয়া আছে 11, তাহলে হাফ m va²। আর এই বিন্দুতে দেখো যে শক্তি পাইছে সেইটাকে লস করতে 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 সে এখানে গেছে। লসটা কেন হয়েছে? ফ্রিকশনের কারণে, যেটা আমরা দেখতে পাই না। তাহলে ফ্রিকশনের কারণে লসটা কিন্তু অবশ্যই আমার কনসিডার করতে হবে, কারণ শক্তি হারাতে পারবে না। তাই বাম পাশে যত পদ্ধতিতে শক্তি সম্ভব আমার সেটার যোগফল নিতে হবে, আর ডান পাশে যত পদ্ধতিতে শক্তির রূপান্তর সম্ভব সব নিতে হবে। তাহলে দেখো ঘর্ষণের কারণে বল হচ্ছে 5 নিউটন, কিন্তু মোট অতিক্রম করছে কত জায়গা? দেখো
পুরো বৃত্ত যদি থাকতো তাহলে অতিক্রম করতো 2πr পরিধি, কিন্তু এখন বৃত্ত এই পাশে কিন্তু নেই, ফলে সে অতিক্রম করছে অর্ধ পরিধি, দ্যাট ইজ পাই ইন্টু আর, 2πr এর অর্ধে। ফলে এতটুকু লস, কিন্তু সেটা অবশ্যই আমাকে যোগ করতে হবে কারণ শক্তি দুই পাশ সমান থাকতে হবে। প্লাস এই অবস্থায় অবশ্যই তার গতিশক্তি আছে, আর আছে বলেই আমরা কিন্তু বেগটা বের করতে বলছি বি বিন্দুতে। তাহলে গতিশক্তিটা কত? হাফ এম ভি বি স্কোয়ার। সেই সাথে এই অবস্থায় বিভব শক্তিও আছে, কারণ ভূমি থেকে সে এখন একটা সার্টেন উচ্চতায়, এবং সেই উচ্চতা কত? এই বৃত্তের ব্যাস, এবং সেই ব্যাস হচ্ছে 2r। ফলে mgh যে আমরা পড়তাম, mgh সেই হাইটই হচ্ছে ব্যাস। ওকে, তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে বি বিন্দুতে বেগ কত, ভিবি ইজিলি বের করা যাবে, কারণ এখানে ম্যাস জানা আছে, আমাদের এ বিন্দুতে দেওয়া আছে 11 মিটার পার সেকেন্ড, ফ্রিকশন ফোর্স দেওয়া আছে, রেডিয়াসের মান আমরা জানি, এবং এখান থেকে দেখতে পাচ্ছ সবই জানা আছে। সো এখান থেকে বি বিন্দুতে বেগ আমরা বের করতে পারবো। তো এখানে প্লাসের সঙ্গে ভরবেগের সংরক্ষণ সূত্রের এবং সেই সাথে শক্তি সংরক্ষণশীলতা নীতি ওভারঅল একটা মিক্সচার বলা আছে। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা প্রজেক্টাইল তুমি নিক্ষেপ করছো, তো তোমরা অ্যাংরি বার্ড খেলার সময় অবশ্যই দেখছো যে অনেক সময় একটা পাখিকে ছুঁড়ে মারার সময় সেটা 3-4টা টুকরো হয়ে যায় এবং ডিফারেন্ট রাজপথে পড়ে। তো এরকম একটা সিচুয়েশন, এটা উঠতে 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 যখন এই মাথায় চলে আসছে তখন এটা বিস্ফোরণ ঘটছে এবং M1 এবং M2 দুইটা আলাদা আলাদা ভরে সে বিভক্ত হয়ে পড়ছে। তো এখন কোয়েশ্চেন করছে তারা যখন মাটিতে পড়বে তাদের মাঝখানে গ্যাপটা কত হবে। তো অঙ্কটা আমরা এইভাবে করি, এই পয়েন্টে এসে খেয়াল করো, আদি ভরবেগটা কত ধরলাম, টোটাল ভর ছিল m এবং ওই বিন্দুতে বেগ দেওয়া আছে u। এরপর এটা দুটো টুকরা হয়ে গেছে এবং একই দিকে যেতে বাধ্য, কারণ লব্ধি ভরবেগটা একই দিকে হবে। সো সাপোজ m1 টার বেগ পাইছে হচ্ছে u1, যেগুলো আগে ছিল 0, এই যেগুলো আমরা লিখি নাই, m1 এর u1 আলাদা আলাদা লিখিনি, আর m2 যে ভরটা ছিল সেটা বেগ পাইছে সাপোজ u2। তাহলে আমরা একটা সমীকরণ কিন্তু পেয়ে গেছি, mu = m1 u1 + m2 u2 ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে। আর আরেকটা সূত্র এভাবে বলা আছে কোয়েশ্চেনের মধ্যে যে এটা ফাটার সাথে সাথে ভেতরে কিছু অন্তস্থ শক্তি ব্যয় করে ফেলছে, মানে হিট ছেড়ে দিছে। তো তার ফলাফল দেখে গেছে হচ্ছে সে কাইনেটিক এনার্জি এখন ডাবল হয়ে গেছে আগের চেয়ে, অনেক বেশি দ্রুত এখন তারা নামতেছে। তো কাইনেটিক এনার্জি আগের চেয়ে ডাবল, তাহলে আমি কি লিখতে পারি, নতুন কাইনেটিক এনার্জি হাফ m1 u1 স্কয়ার প্লাস হাফ m2 u2 স্কয়ার। নতুন কাইনেটিক এনার্জি ডাবল হয়ে গেছে আগেরটার, হাফ m u স্কয়ার। তাহলে এখানে তুমি আরেকটা ফর্মুলা পাচ্ছ, এটা যদি 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন হয়, বাকি সব ডাটা দেওয়া আছে। তাহলে এখানে সলভ করে আমরা কি কি পেয়ে যাব, u1 এর মান কত, u2 এর মান কত, মনে রাখবে এই টুকরা দুটো সমান। তো এখন a1 এবং জানো u2 ও জানো, এবং তোমরা নিশ্চয়ই জানতা যে একটা বস্তুর মাটিতে পড়তে কত সময় লাগে সেটা কেবল এবং কেবলমাত্র আদিবেগ যেটা ছিল সেই আদিবেগের y অক্ষের উপাংশের উপর ডিপেন্ড করে। এর মানে কি, সে x অক্ষ দ্বারা শুধু সামনে যাওয়াটা ডিফাইন্ড হয়, সো সামনে সে সারা জীবনে যেতে যাবে, তার মানে অসীম সময় ধরে চলতে থাকবে, সময়ের সাথে তার রিলেশনটা না। কিন্তু y অক্ষের দিকে যেতে থাকলে g এর বাধা পায়, ফলে একটা সময় কমে এবং তারপর কি আবার নিচের দিকে নেমে মাটিতে নেমে আসে। ফলে মাটিতে নামতে কত সময় লাগবে সেটা ওয়ান এন্ড অনলি ডিফাইন্স বাই ভি নট ওয়াই। তাহলে আমি কি লিখতে পারি, পর্যায়কালটা আসলে অলরেডি ডিফাইন্ড হয়েই গেছে আদিবেগের সাথে সাথে, সেটা হচ্ছে 2v(y0) মানে v0 sin θ ডিভাইডেড বাই g, 2u/g তোমরা যেটা পড়তা, বা এক কথা লিখলে 2v0 sin θ0 ডিভাইডেড বাই g। এটা হচ্ছে মাটিতে পড়তে তাদের কত সময় লাগবে। তাহলে আমরা এখন হিসাব করতে পারি, এই যে টুকরাটা তার বেগ কত বের করছি, সাপোজ u1, আর পরে যে টুকরাটা তার বেগ বের করছি u2। তো এগুলোই তো ডিফাইন করে দেবে সে কত সামনে পড়বে, হরাইজন্টাল ডিসটেন্সগুলো। তাহলে আমরা বলতে পারি কি, ডেল্টা এক্স মানে তাদের হরাইজন্টাল সেপারেশন হবে, প্রথম জন অতিক্রম করবে কত, u1 ক্যাপিটাল টি, আর মাইনাস u2 টি, এটা হচ্ছে দ্বিতীয়টা কত হরাইজন্টাল ডিসটেন্স অতিক্রম করবে। কোত্থেকে লিখতেছি বুঝতে পারতেছো, সেই যে ফর্মুলা s = কি vt। ওকে, তাহলে এই হচ্ছে তাদের মধ্যে সেপারেশনটা বের করতে পারবে। এগুলো অবজেক্টিভ টাইপের জন্য একটা খুব সুন্দর অঙ্ক। আমাদের হিউম্যান হার্ট প্রত্যেক বিটে 75 সিসি রক্ত 10 সেন্টিমিটার পারচাপের বিরুদ্ধে ডিসচার্জ করে। তো দেওয়া আছে পালসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 72টা পার মিনিট, মানে প্রত্যেক মিনিটে 72 বার পালস করে, আর পারদের ডেন্সিটি দেওয়া আছে 13.6 গ্রাম পার সিসি। কোয়েশ্চেন করছে হচ্ছে হৃৎপিণ্ডের ক্ষমতা কত। তো আমরা অলরেডি জানি যে ক্ষমতা p বা পাওয়ার ইকুয়াল টু হবে কি w/t, পার সেকেন্ডে কি পরিমাণ কাজ করে। তো কাজে তো অনেক ফর্মুলা আমরা শিখছি, w = কি জানি আমরা, f * s বল ইনটু সরণ, কিন্তু w কিন্তু আবার p * ভলিউম। এটা তোমরা যারা কেমিস্ট্রি পড়ছো বয়লের সূত্র শুরুতে এই জিনিসটা দেখে গেছো, বা তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, সেখানে মনে আছে dw = pdv, dv পরিমাণ ভলিউম চেঞ্জ করার জন্য কি পরিমাণ কাজ করতে হয়। আর যাদের বিশ্বাস হচ্ছে না তারা একটু জেনে নাও, p * v, p কে লেখা যায় কি f/a, আর a কে এই ভলিউমকে কি লেখা যায়,
ক্ষেত্রফল ইনটু উচ্চতা, তাহলে আলটিমেটলি থাকতেছে কি বল ইনটু সরণ, যেটা কি আমরা আসলে কি বলি কাজ। আমরা জানলাম কাজ সমান লেখা যায় প্রেসার ইনটু ভলিউম। ওকে, এখানে পি ফর প্রেসার বা চাপ আর ভি হচ্ছে আয়তন, এটা হচ্ছে কাজ। তাহলে পাওয়ারটা হবে কি পাওয়ার পি ইকুয়াল টু হবে, সরি দুটোই পি হয়ে যাচ্ছে, তাই পি নট লিখলাম, পি ভি ডিভাইডেড বাই টি, পার সেকেন্ডে কতটুকু কাজ। তাহলে এখানে খেয়াল করে দেখো সব দেওয়া আছে আলটিমেটলি, পারদের ঘনত্ব দেওয়া আছে এবং দেওয়া আছে এটার হাইট কত। তাহলে আমরা সেই যে জানতাম পি ইকুয়াল টু কি জানি এইচ রো জি, পারদ কতটুকু উচ্চতায় উঠছে, পারদের ঘনত্ব কত 9.8। তাহলে এখান থেকে আমরা প্রেসারটা বের করতে পারবো ইজিলি। আর আয়তন দেওয়া আছে দেখো কত 75 সিসি, এটা আয়তন অবশ্যই এগুলো কনভার্ট করে নিবে, আমি সিসি ফর্মে লিখলাম, তোমরা এসআইতে নিয়ে নিবে সব। আর এখানে বলে দিছে পালসের ফ্রিকোয়েন্সি কত 72 পার মিনিট। ওকে, কিন্তু আমার এখানে প্রতি সেকেন্ডে হিসাব করতে হবে। তাহলে 72টা পার মিনিট মানে কি 72টা পার 60 সেকেন্ড, মানে 72 বাই 60 হার্জ বা পার সেকেন্ড। তাহলে এটা দিয়ে গুণ করতে পারলে আমাদের কাজ শেষ। 72 বাই 60 এই টোটালটি হবে পাওয়ার, কারণ আমরা এখন পুরো জিনিসটা কততে ক্যালকুলেট করলাম পার সেকেন্ডে ক্যালকুলেট করছি, এবং পার সেকেন্ডের ওয়ার্কটাই হচ্ছে পাওয়ার। তো এটা দেখতে পাচ্ছ যে এটা একটা হেলানো তল যার উচ্চতা হচ্ছে এইচ, এর উপর এম ভরের একটা বস্তু আছে, বস্তুটা আসলে একটা সিলিন্ডার, পাশ থেকে দেখতে পাচ্ছ আসলে, মানে আমি একটু 3D পার্সপেক্টিভ এঁকে তোমাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে একটা 3D পার্সপেক্টিভ, সো বুঝতে পারতেছে এই পাশ থেকে দেখলে মনে হবে একটা বৃত্ত আসলে ঘুরে ঘুরে পড়তেছে। তো আশা করি তোমরা বুঝে গেছো, যখন নিচে পড়বে তখন আসলে সামনেও আগাবে, অ্যাট দ্য সেম টাইম কি ঘুরতেও থাকবে। তার মানে তার দুই ধরনের গতিশক্তি থাকবে আসলে, একটা হচ্ছে রৈখিক গতিশক্তি কারণ তার ভারকেন্দ্র রেখা বরাবর আগাচ্ছে, আর দ্য সেম টাইম তার কৌণিক গতিশক্তি কারণ সে ঘুরতে ঘুরতে পড়তেছে। তো আমরা এখন আবার সেই শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসারেই এই বস্তুটা যখন এখান থেকে সিলিন্ডারটা যখন এখানে পড়বে ওই পয়েন্টের বেগটা আমরা চাচ্ছি, মানে এই উচ্চতা যখন নিচে নেমে আসবে তখন তার বেগ কত হবে। তো আমরা এভাবে বের করতে পারি, এই পয়েন্টে তার মোট শক্তি কত mgh এবং তার বেগ কত 0, এবং সে ঘুরতেছে কি পরিমাণ সেটাও 0। কিন্তু এরপর সে যখন রোল করা শুরু করলো এরকম করে ঘুরতে ঘুরতে নিচে পড়তেছে, তখন অবশ্যই তার একটা গতিশক্তি থাকবে, একটা হচ্ছে কৌণিক গতিশক্তি হাফ আই ওমেগা স্কোয়ার, কারণ আমরা জানি রৈখিক গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এম এর বদলে কৌণিক আসে আই আর ভি এর বদলে আসবে ওমেগা। আর সেই সাথে সে যদি সামনেও গড়ায় পড়তেছে ফলে আলটিমেটলি তার একটা রৈখিক গতিশক্তিও থাকবে হাফ এম ভি স্কোয়ার। আমাদের এই ভিটা বের করাই হচ্ছে টার্গেট। তাহলে কি পাচ্ছি দেখি, mgh ইকুয়াল টু হাফ সিলিন্ডার তার অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরতেছে না, খেয়াল করে দেখো একটা সিলিন্ডার যখন তার অ্যাক্সিসের সাপেক্ষে ঘোরে আমরা অলরেডি শিখে ফেলছি তার জড়তার ভ্রামক হবে mr স্কোয়ার ডিভাইডেড বাই 2, হাফ mr স্কোয়ার। তাহলে আমরা আই এর জায়গায় লিখতে পারি mr স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার। তাহলে আর একটু ম্যানিপুলেট করলে কি দাঁড়াবে দেখো, এখানে এম কাটা যাচ্ছে, আমাদের ভি বের করতে হবে। ওমেগা আর ভি এর মধ্যে কিন্তু আবার একটা সম্পর্ক আছে, সেই যে ভি সমান ওমেগা ইন্টু আর। তাহলে আমরা ওভারঅল লিখতে পারি জিএইচ সমান 1/4 ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, মানে ওমেগা আর হোল স্কোয়ার, দ্যাট ইজ ভি স্কোয়ার প্লাস হাফ ভি স্কোয়ার। তাহলে আমি যদি 4 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি কি 4gh ইকুয়াল টু ভি স্কোয়ার প্লাস 2v স্কোয়ার, দ্যাট ইজ 3v স্কোয়ার। তাহলে আলটিমেটলি থাকতেছে কি ভি স্কোয়ার ইকুয়াল টু 4/3gh, দ্যাট ইজ ভি সমান রুট ওভার 4/3g ইন্টু h। তাহলে মজার জায়গাটা খেয়াল করতাম, আমাদের এখানে সিলিন্ডার দেখ, গোলক দেখ কিংবা অন্য যে কোনো অবজেক্ট দেখ, আমাদের চেঞ্জটা কোথায় আসবে, চেঞ্জটা আসবে অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামকের মানটা। এবং তোমরা নিশ্চয়ই একটা টেবিল অলরেডি পড়ে ফেলছো, সেই যে সিলিন্ডারের চক্রবর্তী ব্যাসার্ধ কত বা সিলিন্ডারের জড়তার ভ্রামক কত, গোলকের জড়তার ভ্রামক কত, চাকতির জড়তার ভ্রামক কত, রিং এর জড়তার ভ্রামক কত, তাদের স্পর্শকের সাপেক্ষে কত, দ্যাট ইজ তোমরা একটা বিশাল চার্ট কিন্তু পড়ছো। তো তোমরা চাইলেই কিন্তু গোলক, সিলিন্ডার বা অন্যান্য অবজেক্টের জন্য কম্পেয়ার করে দেখতে পারবা এরা যখন গড়িয়ে একদম নিচে চলে আসবে তখন কার বেগ কত বেশি হবে। একটা স্পেশাল অঙ্ক, এটা অবশ্যই শক্তি সংরক্ষণশীলতারই, যে একটা বস্তু যার ঘনত্ব হচ্ছে পানির ঘনত্বকে যদি রো ধরি তার ঘনত্ব হচ্ছে পানির ঘনত্বের অর্ধেক, তার মানে পানিতে ডুবাই দিলে সে ভেসে উঠবে। তো অনেক উপর থেকে ছেড়ে দিছি, এইচ এর ভ্যালু দেওয়া আছে 19.6 মিটার, এত উপর থেকে বস্তুটাকে ছেড়ে দিছো, এরপর নিচে পড়ে বাড়ি দিছে, একটা বাড়িতে অনেকখানি ঢুকে গেছে এক্স পরিমাণ, ওটাই আসলে আমাকে বের করতে হবে কতখানি ভেতরে সে যাবে, এটা একটা অ্যান্সার বের করতে হবে। এরপর তো ওখানে ডুববে না, আমরা তো জানি এটা হালকা পানির চেয়ে, ফলে আবার ফিরে আসবে, এই যে টোটাল টাইমটা এটা কত লাগবে এটা আমাকে বের করতে হবে। তো তার আগে একটু খেয়াল করি যে এই মোমেন্টে তার টোটাল এনার্জি কত mgh, আর সে যখন এখান থেকে নিচে পড়বে এই পয়েন্টে
তখন তার পুরাটাই কনভার্ট হবে কিসে? গতিতে, হাফ mv স্কয়ার। তাহলে mg ইকুয়াল টু আমরা লিখতে পারি হাফ mv স্কয়ার। এই m হচ্ছে কিন্তু বস্তুটার ভর বা বলটার ভর। তাহলে এখান থেকে আমরা ভেলোসিটিটা বের করে ফেলতে পারবো যে এখানে কত বেগে হিট করবে। এখন একটু খেয়াল করো, এটা যখন নিচে নামবে তখন সে কাজ করে ভেতরে যাচ্ছে না, কারণ পানি তাকে বাধা দেবে, এফ বলে বাধা দেবে। তাহলে এই যে কৃত কাজটা, আমরা কাজ শক্তি উপপাদ্য থেকে আবার কি জানি? কৃত কাজ হবে গতিশক্তি পরিবর্তন। ফলে এখানে তার গতিশক্তি ছিল কি? হাফ mv স্কয়ার, আর শেষে গতিশক্তি হয়ে যাবে কত? 0। তার মানে গতিশক্তি চেঞ্জটা কত? হাফ mv স্কয়ার। আর হাফ mv স্কয়ার তো আসলে কার সমানই? mgh এর সমান, যেটা আমরা জানি অলরেডি। তাহলে আমাদের আসলে নির্ণয় করতে হবে কি? x। তাহলে আমাদের এফটা জানা লাগবে যে এই বস্তুর উপর উপরের দিকে কত বল কাজ করতেছে। কেন উপরের দিকে বললাম? কারণ বস্তুটা নামতেছে নিচের দিকে, যদি বলটাও নিচের দিকে কাজ করে তাহলে বস্তুটা কি আরো ত্বরণ নিয়ে নিচে নামবে না? কিন্তু বলটা কাজ করতেছে তার গতির বিপরীতে, সে নামতেছে এদিকে আর বলটা ধাক্কাচ্ছে তাকে উপরে, ফলে স্লো হতে হতে 0, এরপর ওই বলের কারণে সে আবার উপরে উঠে আসবে। তাহলে এই বলটা বের করার জন্য কিন্তু আমাদের ক্লাস 7 এর বা 8 এর নলেজ ইনাফ। কারণ কি খেয়াল করুন, এর উপর প্রথমে কাজ করতেছে mg, এটা আমরা কোয়াইট ইজিলি বুঝতে পারতেছি, পৃথিবী থেকে টানবেই। কিন্তু এই যে পানিতে ঢোকার সাথে সাথে সে সময় আয়তন পরিমাণ পানি কি সরাই দিছে না? তাহলে সেই অপসারিত, এই যে এতটুকু যদি পানির আয়তন হয় ওই বলের সাইজের সমান, এই এতটুকু যে পানি, সেই পানির ওজনের পরিমাণ ধাক্কা সে কোন দিকে খাবে? উপরের দিকে খাবে। ফলে লব্ধি থাকবে একটা উপরের দিকে, এটার নামই আমরা দিছি ওখানে এফ। তাহলে লব্ধিটা কি হবে? উপরের দিকে পানির কারণে যে প্লব বল, যেটাকে প্লবতা বলতাম, সেটা সমান কি হবে? যতটুকু পানি সরেছে ততটুকু পানির ওজন। তাহলে mwg পানির ওজন মাইনাস ওই বস্তুর ওজন, ফলে এই লব্ধিটা থাকবে উপরের দিকে ইনটু পানির ভেতর কতটুকু পেনিট্রেট করছে x ইকুয়াল টু বস্তুর ওজন ইনটু h। এখন পানির ওজনকে আমরা কিভাবে লিখি মনে আছে? রো ঘনত্ব সমান হচ্ছে m/v, একক আয়তনের ভর। তাহলে ভরটা সমান কি লেখা যায়? রো ইনটু v। তাহলে আমরা এখানে লিখতে পারি পানির ঘনত্ব হচ্ছে রো, আর ওই বস্তুর ভলিউম ধরে নিলাম কি? v। ওকে, এই v আর এই v কিন্তু সেম না, এটা হচ্ছে বেগ, এটা হচ্ছে আয়তন, ইনটু g। কিন্তু এখানে যখন বস্তুর ওজন লিখতে যাবো তখন কিন্তু রো না, কারণ কি? বলে দিচ্ছি বস্তুর ঘনত্ব হচ্ছে অর্ধেক পানির, ইনটু আয়তন তো বস্তুর আয়তন, কারণ পানি সরাবে কতটুকু? বস্তুর নিজের যে আয়তন, ইনটু g। x ইকুয়াল টু mgh। তো আমরা তো অলরেডি পানির আয়তন জানি, সরি ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এটা সলভ করলেই তোমরা কি পেয়ে যাবা? x। এখন আমাদের নির্ণয় করতে হবে নিচে গিয়ে থেমে আবার উপরে উঠে আসতে কত সময় লাগবে। আর সময়টা বের করা কোয়াইট ইজি, কারণ এখানে দেখতে পাচ্ছি রো vg মাইনাস রো বাই 2 vg। তো আমরা যদি এটা লব্ধি করি তাহলে কত দাঁড়াচ্ছে? রো বাই 2 v ইনটু g। এর মধ্যে দেখো রো বাই 2টা কি? কার ঘনত্ব ছিল? বস্তুর। তাহলে এইটুকু হচ্ছে আসলে বস্তুর ভর, বস্তুর ভর ইনটু ত্বরণটা কত দাঁড়ায়? তাহলে g। তার মানে এই বস্তুটা কত ত্বরণ ফিল করছে বা মন্দন আসলে, সেটা হচ্ছে g। তাহলে এরপর তো কোয়াইট সিম্পল, এই যে এটা যেহেতু ভেদ করে যাচ্ছে তাহলে আমরা কি লিখতে পারি? শেষ বেগ তো 0, আর আদি বেগ কি? এখানে ভিটা যে বের করা আছে v ইকুয়াল টু u, এটা হচ্ছে ওইখানের আদি বেগ প্লাস a ইনটু t, এটাই হচ্ছে আমাদের g। তাহলে এখানে t পাবো, সেই t কে 2 দিয়ে গুণ করলে কি পাবো? নামতে এবং উঠতে টোটাল কত সময় যাবে। ওকে, আর সেই সঙ্গে চাইলে অ্যাড করে দিতে পারো যে এইটা এই সারফেস পর্যন্ত নামতে কত সময় যায়, এবং ওটা বের করার কোনো ব্যাপারই না। v ইকুয়াল টু u প্লাস gt, আদি বেগ তখন 0। ওকে, আর এখান থেকে তো v বের করছি, তাহলে ওখান থেকে টাইমটা বের করে ফেলতে পারবা। তখন বলতে পারবো ছেড়ে দেওয়ার পর এতক্ষণ লাগছে সারফেস টাচ করতে, তারপর x ভেদ করতে, তারপরের টাইমটুকু লাগছে x পরিমাণ আবার উপরে চলে আসতে। সো মোট টাইমটা যোগ করে দিলে পেয়ে যাবো। সো আরেকটা এক্সাম্পল, শক্তি সংরক্ষণশীলতা যথারীতি। এরকম 7 মিটার উচ্চতা একটা বস্তু আছে, তারপর সেই যে লুক দ্য লুপ ওভাবে নামায় দিতেছি, এটা ফ্রিকশনলেস, পুরো জায়গায় ঘর্ষণ এবার ধরবো না। নামতে 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 সাপোজ বি পয়েন্টে উঠলো, বি পয়েন্ট আসলে কত উচ্চতায় দেওয়া আছে? এটাই হচ্ছে এই সার্কেলের রেডিয়াস। তো একটু খেয়াল করে দেখো, কোয়েশ্চেন করছে এই বি পয়েন্টে মোট ত্বরণ কত। মোট ত্বরণ কথাটা কেন বলছে বা লব্ধি ত্বরণ কেন বলছে এটা একটু পরে বলবো আমরা। তো এবার খেয়াল করো, এ 7 মিটার উচ্চতায় ছিল, আর বি পয়েন্টে নিশ্চয়ই 7 মিটার উচ্চতায় নেই। তাহলে আমাদের এ পয়েন্ট, এটাকে নাম দিলাম এ বিন্দু। তাহলে এ বিন্দুতে মোট শক্তি কি হবে? mg ইনটু 7 বিভব শক্তি, আর গতি শক্তি কত? 0। আর বি পয়েন্টে মোট শক্তি কত হবে? সে আছে 3 মিটার উচ্চতায়, সো mg ইনটু 3। আর ওই সময় কিন্তু গতি শক্তিও থাকবে, আমি ধরে নিলাম সেই ভেলোসিটি হচ্ছে v। তাহলে গতি শক্তি হবে হাফ mv স্কয়ার। তাহলে এখান থেকে অবশ্যই v বের করে নিয়ে আসতে পারবো আমরা যে ওখানে তার বেগ কত। তাহলে এবার খেয়াল করো, সে যেহেতু বৃত্ত পথে আছে, বৃত্ত না হোক বৃত্ত চাপ থাকলেও চলবে, আমি আগের লেকচারেই বলেছি। তাহলে এরকম বৃত্ত পথে থাকতে হলেই তাকে কি লাগবে? এখানে একটা কেন্দ্রের দিকে বল লাগবে, যার নাম কেন্দ্রমুখী বল। ফলে সে কেন্দ্রের দিকে একটা ত্বরণ অনুভব করে, যাকে বলে কেন্দ্রমুখী ত্বরণ। তাহলে কেন্দ্রমুখী ত্বরণে সেন্ট্রিপেটাল সমান কি লেখা যায়? সেই যে আমরা জানতাম v স্কয়ার বাই r।
ওকে, তাহলে ভি এখান থেকে বের হয়ে গেল, আর রেডিয়াস তো দেওয়াই আছে 3 মিটার। তাহলে এখান থেকে আমরা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন বের করলাম। কিন্তু ঘটনা হচ্ছে এখানে একমাত্র ত্বরণ কিন্তু সেন্ট্রিপিটালটা না। খেয়াল করে দেখো, পৃথিবী তাকে টানে আবার কত ত্বরণে? জি ত্বরণে। ফলে তার স্পর্শকীয় ত্বরণ আছে, সেই সাথে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন আছে। ফলে এই দুইটার লব্ধিটা হবে হচ্ছে লব্ধি ত্বরণ। তাহলে লব্ধি ত্বরণটা কত আসবে, যেটা আমাদের কোয়েশ্চেনে চাইছে, এ টোটাল রুট ওভার পিথাগোরাস সিম্পলি মধ্যবর্তী কোণ 90। তাহলে এ সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন এর স্কয়ার প্লাস ট্যানজেনশিয়াল, ট্যানজেনশিয়ালটি হচ্ছে আমাদের জি, সেন্ট্রিপিটালটি তো সেই ভি স্কয়ার বাই আর তার স্কয়ার, আর ট্যানজেনশিয়ালটা হচ্ছে সেই জি 9.8। সলভ করলে আমরা টোটাল ত্বরণ পেয়ে যাবো।